পরিশেষে আরেকটু ভালো করে কেস টেকিং করে জানলাম যে সে ওটার থেকে ১ দিন কি ২ দিন আগে তার ছাগলটা মাঠে দিয়ে এসছিল। ওর ছাগলটা আনতে গিয়ে সে বৃষ্টিতে প্রচন্ড ভিজেছিল। তারপর থেকেই শরীরের মধ্যে এক ধরনের ডিসকমফোর্ট ফিল করতে লাগলো। এবং তখন থেকে শুরু হয়েছিল ২ দিন পর বা ১ দিন পরে তার এই দশা হয়েছে। ব্যাস বিষয়টা কত সহজ হয়ে গেল। সে সারারাত অস্থির থাকতো। তখন তাকে রাস্টক্স দেওয়া হলো এবং সে রাজশাহীতে হসপিটালে যাওয়ার জন্য মানে এমন অবস্থা তার, নিঃশ্বাস নেওয়ার জন্য তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। কিছু খেতে পারছে না। থুতু, লালা মুখ দিয়ে গড়িয়ে, গড়িয়ে পড়ছে। তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গোছানো হয়েছে। সকালবেলা রাজশাহীতে রওনা দেবে তার আত্মীয়স্বজন নিয়ে। এবার তাকে ওষুধ আমি আগের দিন দিয়েছিলাম। তখন তো খুব এক্সাইটেড ছিলাম। নতুন অবস্থায় একেবারে ভেরি প্রাইম টাইম সেটা। এবং সকালবেলা যখন ফোন দিলাম, ভয়ে, ভয়ে ফোন দিলাম, "কি হয়, কি হয়?" এটা ১ম নতুন অবস্থায় সকলেরই হবে। এবং সে হেসে, হেসে কথা বলছে যে, "না আমার সব ঠিক হয়ে গেছে। একবারই শুধু রাস্টক দিয়েছিলাম এলএমপোটেনসির 50 মিলিসিল স্কেল অফ পোটেনসির M2 জাস্ট একবার সেবন করেছিল। তারপরে তাকে হয়তো আরেকবার সেবন করাতে সে সম্পূর্ণ সুস্থ হয়।" এখন এই যে কজেশন কারণ, এক্সাইটিং কজ, এক্সাইটিং কজ হবার কারণে এই কারণটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আ একদম রোগ লক্ষণের গোড়াতে আমরা নির্মূল করার জন্য ব্যবস্থা নিতে পারি। এখন আপনার কাছে বাত ব্যথা রোগী আসলো। বাত ব্যথা রোগী আসলো, প্রচন্ড বাত ব্যথা। আপনি ডানে না বামে কি খেতে পছন্দ করে, ঝাল, টক, মিষ্টি, লবণ, তেতো, পিপাসা কেমন ইত্যাদি, ইত্যাদি ২, ৩, ৪ পৃষ্ঠা বোঝাই করে ফেললেন, ভরে ফেললেন লক্ষণ লিখতে, লিখতে। তো এবার ওষুধ দিলেন, কাজ হলো না। হ্যাঁ? কোন ক্ষেত্রে ইমপ্রুভ হচ্ছে, কিন্তু আবার ফিরে আসছে রোগ। আপনি বুঝতে পারছেন না, আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন এমন হলো? তার ডান পায়ে সমস্যা। এবার আরেকটু গভীরে কেস টেকিং করতে গিয়ে দেখলেন, এই ব্যক্তির আজ থেকে হয়তো ১০ বছর আগে কি ১৫ বছর আগে কি ২০ বছর আগে কিংবা ১ মাস আগেও হতে পারে, ৭ দিন আগেও হতে পারে। এই পায়ে একটা পেরেক ফুটেছিল কিংবা শামুকে কেটে গিয়েছিল কিংবা বাঁশের কঞ্চি কিংবা কোনো গোঁজ ঢুকে গিয়েছিল। তারপরে প্রচন্ড ব্যথা যন্ত্রণায় সে অ্যালোপ্যাথি বা অন্যান্য হোমিওপ্যাথি ছাড়া অন্যান্য প্যাথির সহযোগিতা নিয়েছিল। ভালো হয়ে গেছিল। তার পরপর থেকে তার বাত ব্যথা আস্তে, আস্তে উপরের দিকে উঠতে শুরু করল। তো এবার তাকে এইটা জানার পরে আপনি তাকে জিজ্ঞেস করলেন, আক্রমণটা কোথায় ১ম ছিল? গোড়ালি, পায়ের তালুতে ছিল। ব্যথাটা কি আস্তে, আস্তে নিচ থেকে উপরের দিকে ওঠে না উপর থেকে নিচের দিকে ওঠে? এবার সে বলল নিচ থেকে উপরের দিকে ওঠে এবং ওই ব্যথাটা ঠান্ডাতে উপশম বোধ করে। এবার কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে গেল ওষুধ। কি ওষুধ বলেন তো কি ওষুধ দিতে হবে? লিদাম স্পষ্ট লিদাম ইয়েস, থ্যাংক লিদাম ইউ ভেরি মাচ। আর থ্যাংক লিডাম। ইউ। ওকে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। লিডাম পলিস্টার। এই ওষুধটি তাকে আরোগ্য করে। এখন এই কষ্ট নিয়ে ভুগছে সে ১৫-২০ বছর। বহু ডাক্তার দেখিয়েছে। আপনার লিডামের ২-১ মাত্রা বা ২-১ টা ডোজ বা কয়েক ডোজেই তাকে আরোগ্য করতে সক্ষম। কারণ কি? ওই যে কারণ তত্ত্ব, কজেশন কারণটা আপনি খুঁজে পেয়েছেন। এগুলা কিন্তু অ্যাকিউট কেসের স্টেট ছিল। কিন্তু আস্তে, আস্তে সেটা আ সঠিকভাবে ট্রিটমেন্ট না করবার কারণে সেটা তার ভাইটাল ফোর্স কে আক্রান্ত করতে, করতে এটা ক্রনিক এর দিকে রূপ লাভ করছিল এবং অন্যান্য কষ্ট সংশয় মিশে ক্রনিক স্টেট তৈরি করছিল। এজন্য আমাদের কারণটা দেখতে হবে। কারণটা যদি আমরা দেখি তাহলে আমরা সহজেই ওষুধ নির্বাচন করতে পারব। হ্রাস-বৃদ্ধি। বৃদ্ধিটা নড়াচড়ায়, পরিশ্রমে, স্পর্শে বৃদ্ধি, গরমে বৃদ্ধি, গরম খাদ্য এবং পানীয়ে বৃদ্ধি এবং যেকোনো স্রাবে বৃদ্ধি, যেকোনো স্রাব অবদমনে। রাত ৯ টায় বৃদ্ধি, এটা খুব ইম্পোর্টেন্ট মনে রাখতে হবে। রাত ৯ টায়। টাইম মডালিটিস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। একমাত্র টাইম মডালিটিসই স্পেসিফিক। এত স্পেসিফিক কোনো ওষুধে নাই। কোনো মডালিটিস এ নাই। মডালিটিস কিন্তু কয়েক ধরনের আমাদের মনে রাখতে হবে মডালিটিস হ্রাস বৃদ্ধি।
রাশটা হলো চাপনে, ব্যথার জায়গা চেপে শুলে, আক্রান্ত জায়গায়, যার ব্যাখ্যা গতদিন দিয়েছি। ঠান্ডা খাদ্য পানীয় গ্রহণে। এখন মোডালিটিসটা আমরা কিভাবে খুঁজে বের করব? মোডালিটিসটা খুঁজে বের করব প্রথমে বার্ষিকভাবে, যে বছরের কোন মৌসুমে হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, শীতের নাকি গরমে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঋতুতে কিন্তু আমাদের ওষুধের কার্যকারিতা আছে। ওই সময়গুলোতে রোগ লক্ষণগুলো ফুটিয়ে তোলার একটা প্রবণতা আমরা অনেক ওষুধে দেখতে পাই। এরপরে দিনের কোন অংশে, কিংবা পিরিয়ডিক্যাল হয় কিনা, ১ সপ্তাহ পর, ছুটির দিনগুলোতে হয় কিনা, ১ মাস পর, পর হয় কিনা, এই মোডালিটিস গুলো আমরা দেখব। পিরিয়ডিসিটি, নির্দিষ্ট সময় অন্তর, অন্তর এই বৃদ্ধিগুলো হয় কিনা বা কষ্টগুলো ঘুরে ফিরে আসে কিনা। এবার রাতের বা দিনের কোন ভাগে হয় এটা? দিনে বেশি হয় নাকি রাত্রে বেশি হয়? এই এক ধরনের মোডালিটিস। আবার নির্দিষ্ট সময় হয় কিনা, দিন বা রাতের নির্দিষ্ট সময় ধরে হয় কিনা, যেটা আমরা কেন রেপার্টরিতে জেনারেলিটি চ্যাপ্টারে গতদিন একদিন বলেছি। এটা আমাদের দেখতে হবে। রেপার্টরি যখন শুরু করব তখন এটা হবে ইনশাআল্লাহ। রেপার্টরি আ আ এই তো এই সামনে মাসের যেকোনো সময় শুরু হবে ইনশাআল্লাহ। যারা রেপার্টরি কেনেননি এখন দ্রুত কিনে নিবেন। এরপরে ঠান্ডাতে না গরমে উপশম? নড়াচড়া করলে না চুপচাপ থাকলে উপশম? এই যে মোডালিটিস, মোডালিটি যে ওষুধের যেটা থাকবে সেটা গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে। এর মধ্যে থেকে টাইম মোডালিটিটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে। রাত ৯ টায় বৃদ্ধি। এবারে আমরা ব্রায়োনিয়ার একটি সংক্ষিপ্ত চিত্র আমরা তুলে ধরব। ব্রায়োনের একটি সংক্ষিপ্ত চিত্র। এতদিন তো ২ দিন তো আমরা ক্লাস করলাম। এবার এত লক্ষণ তো মনে রাখা খুবই কঠিন। এখন কি করলে আমরা সংক্ষেপে কয়েকটি লক্ষণ মনে রাখতে আবার ব্রায়োনিয়া মনে রাখতে পারব? সর্বপ্রথমেই বিশ্রামী, উপশম, নড়াচড়া, বৃদ্ধি। এই কথাটা যদি ভুলে যায় তাহলে সে ব্রায়োনিয়া ওষুধ মনে রাখতে পারবে না। ব্রায়োনিয়া ওষুধ কাজে লাগাতে পারবে না। বিশ্রামী, উপশম মানে রেস্ট নিলেই উপশম, নড়াচড়ায় বৃদ্ধি। এই লাইনটা যখন মাথায় আসবে তখনই কিন্তু এর বিপরীত ওষুধটা মাথায় আসতে হবে। বিশ্রামে বৃদ্ধি, নড়াচড়ায় উপশম, রাস্টক্স। শ্লৈষিক ঝিল্লি শুষ্কতা, মিউকাস মেমব্রেন এবং সেরাস মেমব্রেনের শুষ্কতা হয়। গতদিন বলেছি যে বিশেষ করে ব্রায়োনিয়া রোগ আক্রমণ হওয়ার আগ মুহূর্ত থেকে ১ দিন, ২ দিন, ৩ দিন আগ থেকে তার ভিতরে কিন্তু এর প্রক্রিয়ার প্রসেসটা শুরু হয়। এর প্রসেসটা শুরু হয় ব্রায়োনিয়ার। শুষ্কতাটা শুরু হয়। তখন তার শরীরের মধ্যে এক ধরনের ম্যাজ, ম্যাজ ভাব, এক ধরনের ডিসকমফোর্ট ফিল করা, খারাপ লাগা, অস্বস্তি এরকম বোধ হয়। এর ২-১ দিনের মধ্যে সে আক্রান্ত হয়ে যায়। জ্বর হতে পারে কিংবা অন্য কোনো কষ্ট দেখা দেয়। তাহলে শৈশিক ঝিল্লির শুষ্কতা, 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 শুষ্কতা এটি ভুললে ব্রায়োনিয়া হবে না। ঠোঁট থেকে মলদ্বার পর্যন্ত টোটাল শুষ্কতা। শুষ্ক কেন হবে না? তার মিউকাস মেমব্রেন, সেরাস মেমব্রেন এগুলো শুষ্ক। এগুলো যখন শুষ্ক হবে তখন পেটের ভিতরে যে নাড়িভুড়ি দ্যাট ইস যে আমরা আ ইন্টেস্টাইন যেটা আছে, এই স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এগুলা শুষ্ক। মল সেটাও শুষ্ক, রস নাই, নিরস। আমরা তো পড়েছি এই রোগীরা শৌখিনতা নাই। এদের কোনো শৌখিনতা নাই। এরা শুধু টাকা চায়। দরিদ্রতার ভয়ে আছে এদের। শৌখিনতা নাই মানে কি সে একজন নিরস। টাকা-পয়সা খরচ করতে চায় না আবার। কারণ দরিদ্রতার ভয় পায়। আমি তার হয়তো একটা চাকরি করছে, রিটায়ারমেন্ট এর মধ্যে কিছুদিনের মধ্যে যাবে। তার জমি-জমা আছে, ৫ টা বাড়ি আছে, তারপরেও সে ভয়। চাকরি চলে গেলে কি করে খাবো? এবং এই চিন্তাভাবনা মনের মধ্যে এমনভাবে গেঁথে যায় যে সে কি করে? ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যেও সে ওই যে কাজগুলা করে ওইটা নিয়েই করে থাকে। ওইটাই চিন্তার মধ্যে প্রলাপ বকে। স্বপ্নের মধ্যে ওইটাই ঘুরে ফিরে দেখে। তাহলে মনের মধ্যে শুষ্কতা এর শারীরিকভাবে প্রত্যেকটা অর্গানের ভিতরেও তার এই শুষ্কতা হয়। এজন্য মল অত্যন্ত শুষ্ক মানে পোড়ানো হয়েছে মল। এত শুষ্ক। প্রচন্ড পিপাসা, অনেকক্ষণ পর, পর অনেক পরিমাণে পানি পান করে। তাহলে শুষ্কতা সেটার জন্য তার তো পানি পানের আকাঙ্খা থাকবেই। এটা হলো তার ফিজিক্যাল কন্ডিশন এ। আর মেন্টাল স্টেট এ আমরা কি দেখি?
তার অর্থ উপার্জনের একটা তৃষ্ণা। অর্থ উপার্জন মানে তার ভিতরে যে শুষ্কতা আছে, মনের ভিতর শুষ্কতা থেকেই অর্থ উপার্জনের তার তৃষ্ণা। অর্থই যেন তার সেই তৃষ্ণা নিবারণের একমাত্র মাধ্যম। এই জন্য সে শুধু কাজ, কাজ আর কাজ। স্বপ্নের মাধ্যমে সেজন্য কাজ নিয়েই পড়ে থাকে। প্রচন্ড পরিমাণে অনেকক্ষণ পর পর অনেক পরিমাণে পানি পান। এই যে পানি পানের ব্যাপারটা, এটা কিন্তু অদ্ভুত লক্ষণ না। ব্রাউনিয়া শুষ্কতা আছে, পানি পান করবে, এটা স্বাভাবিক। এটা অদ্ভুত লক্ষণ না। অদ্ভুত কখন হবে? যখন তার মুখ রসালো, মুখের ভিতর জিহ্বা টিহ্বা সরস, লালা, সালাইভেটেড টাং, অথচ সে প্রচুর পরিমাণে পানি পান করছে। এটা হলো অদ্ভুত লক্ষণ। এটা অদ্ভুত অসাধারণ লক্ষণ, কারণ এমনটা হওয়ার কথা নয়। মুখে লালা আছে, তার মানে তো তার শুষ্কতা নাই, পিপাসা লাগার কথা না, এটাই স্বাভাবিক। কিন্তু এটাই অদ্ভুত লক্ষণ। সেই লক্ষণটা আমরা স্পেশালি পাই মার্কসল ওষুধের মধ্যে। আবার এমন হতে পারে মুখ শুকিয়ে যাচ্ছে, ড্রাইনেস ইন ওরাল ক্যাভিটি, কিন্তু তৃষ্ণা নাই, এটাও একটা অদ্ভুত লক্ষণ। এই লক্ষণটা কোন ওষুধে পাই? একজন বলেন তো, এই লক্ষণটা কোন ওষুধে পাই? কোন কোন ওষুধে পাই? ইয়াস, চমৎকার। এটা অদ্ভুত লক্ষণ। এই অদ্ভুত লক্ষণ আমাদের চিনতে হবে। বইয়ে কিন্তু অনেক লক্ষণ আছে, কিন্তু আমাদের এখান থেকে অদ্ভুত অসাধারণ লক্ষণটা চিনতে হবে। আমরা যত যে খুঁজে বের করতে পারবো অথেন্টিক ভাবে, সে তত বেশি রোগের ক্ষেত্রে লক্ষণগুলা জোগাড় করতে পারবেন, লক্ষণ খুঁজে পাবেন। এখন এখানে যে পালসিটিলা বলা হলো, শুধু পালসিটিলা না, আরো ওষুধ আছে তৃষ্ণাহীন। দেখেন আমি কয়েকটা বলি, মনোযোগ দেবেন। আপনি শুধু মনোযোগ দিয়ে বুঝবেন। আপনার এটা নোট নিলে ভালো, নোট না নিলেও ফর্মুলাটা যদি আপনি একবার শিখে যান, a+b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এখন এই a+b, a আর b এর জায়গায় যে সংখ্যায় দিক, আপনি সূত্রটা বুঝে গেলে আপনি সব ম্যাথস সলভ করতে পারবেন। কিন্তু আপনি যদি শুধু সূত্র নেই পড়ে থাকেন, তাহলে মুখস্থ করতে হবে, তাহলে অঙ্ক কিন্তু ফিগার চেঞ্জ করে দিলে আপনি করতে পারবেন না। এবং এইখানেও তাই, আপনাকে ফর্মুলা শিখিয়ে দিলে আপনি ফর্মুলাটা ভালো করে বুঝবেন, তাহলে আপনি নিজে আবিষ্কার করতে পারবেন। তাহলে মুখ শুষ্ক, তৃষ্ণাহীন, এটা বিশেষ করে দুইটা ওষুধে পাই আমরা। বিশেষ করে একটা হলো পালসিটিল, একটা নাক্স মসচেটা। পালসিটিলের ক্ষেত্রে কি তৃষ্ণাহীন, মুখ শুষ্ক। তো নাক্স মসচেটাতে কি, এটার অবস্থা আরেকটু সিভিয়ার। এর মুখের ভিতরে এতই শুষ্কতা অনুভূত হয়, তার ভিতরে শুষ্কতাটা যতটা না থাকে তার চেয়ে অনুভূতি হয় তার বেশি, ফিলিংস। তার মনে হয় যে কথা বলতে গিয়ে এত শুষ্ক যে তার জিহ্বাটা তালুর সঙ্গে লেগে যাচ্ছে, মানে মুখের ভিতর যে ছাদ আছে উপরে, তালু, প্যালেট, ওটার সঙ্গে আটকে যাচ্ছে জিহ্বাটা, খাবার গিলতে পারছে না। জিহ্বার থুতুগুলা তুলার মতো, থুতু ফেলছে তুলার মতো, মানে এত আঠা আঠা হয়ে গেছে তার মুখটা, জিহ্বার তালুর সঙ্গে আটকে যাচ্ছে। এটাই মূল লক্ষণ নাক্স মসচেটার, কিন্তু তৃষ্ণা নাই। দুটোর মধ্যে পার্থক্য আমাদের অন্যান্য করতে হবে। এটা পালসিটা গরম কাতর, ওটা শীত কাতর, আরো অনেক পার্থক্য আছে, সেইগুলো দেখে আমাদের ওষুধ আলাদা করতে হবে। এছাড়া তৃষ্ণাহীনতা আছে কি, অ্যাপিসমেল। অ্যাপিসমেলে তৃষ্ণাহীনতার অদ্ভুত লক্ষণটা কি বলেন তো? অ্যাপিসমেলও তৃষ্ণাহীন। স্যার গরম কাতর। আচ্ছা ঠিক আছে, ফাইন। গরম কাতর কিন্তু তৃষ্ণাহীন। পালসিটিলাও তাই, গরম কাতর অথচ তৃষ্ণাহীন। এটা হওয়া কঠিন, কারণ গরম কাতর হলে সে পানি পিপাসা, গরমে কাতর হয়ে যাচ্ছে, পানি পিপাসা হবে, এটাই স্বাভাবিক। যেমন জ্বরের উত্তাপ অবস্থা পানি পিপাসা থাকে, এটা স্বাভাবিক। যখন উত্তাপ অবস্থায় পানি পিপাসা হয় না, তখন সেটা অদ্ভুত লক্ষণ হয়ে যায়। আবার না দাঁড়ালে মলত্যাগ হয় না। আমি আমার ফেসবুকে অসংখ্যবার এটা দিয়েছি। মলত্যাগ করবে স্বাভাবিক প্রকৃতিস্থ নিয়মে, একটা প্যানের উপর বসে সুন্দর করে টয়লেটে বসে সে মলত্যাগ করবে, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। কিন্তু সে ছোট বাচ্চা আছে, হয়তো বড় মানুষ হোক আর ছোট বাচ্চাই হোক, সে না দাঁড়িয়ে মলত্যাগ করতে পারছে না।
না দাঁড়িয়ে মলত্যাগ করতে পারছে না, দাঁড়ালে সে মলত্যাগটা কমফোর্টলি করতে পারছে। এটা কোন ওষুধের লক্ষণ বলবেন তো, একটু নতুনরা বলেন। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ আমি চেষ্টা করবো একটু নতুনরা, একটু পুরাতনরা একটু পরে বললে ভালো হবে, নতুনরা জবাব দিতে না পারলে। হ্যাঁ যেহেতু পুরাতনরা আপনারা পারেন, একটু সুযোগ দিবেন। তাহলে কোষ্ঠিকাম ওষুধ, এই একটা লক্ষণ, এই অদ্ভুত লক্ষণ। কোষ্ঠিকামে যদি অনেক অদ্ভুত লক্ষণ আছে, অনেক অনেক। এই অদ্ভুত লক্ষণ যখনই আপনি পাবেন, অর্গানো মেডিসিনের 153 নম্বর অ্যাফোরিজমে কিন্তু এই অদ্ভুত অসাধারণ লক্ষণের কথা বলা আছে। এটার গুরুত্ব অনেক বেশি। আবার না দাঁড়ালে প্রস্রাব করতে পারে না, এটা কোন ওষুধে রয়েছে? বসলে প্রস্রাব করতে খুব কষ্ট হয়, যার সারসাপেরিলা। তাহলে এই যে অদ্ভুত অসাধারণ লক্ষণ যত হবে তত, তাহলে পিপাসার ক্ষেত্রে এখন ব্রায়োনিয়ার ক্ষেত্রটা কি? ঠোঁট থেকে মলদ্বার পর্যন্ত শুষ্ক, এর সবকিছু শুষ্ক, মনও শুষ্ক এর, তাই তো শৌখিনতা নাই। একটা পেশেন্টকে অ্যাজ এ হোল যদি আমরা ভাবি, হলিস্টিক্যালি ভাবি, তাহলে আমরা একটা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমরা মোক্ষম সেই শক্তিটা পেয়ে যাব। ক্রোধ এবং ক্রোধজনিত অসুস্থতা, সেটা অনেক ওষুধে আছে, কলচিন্তে আছে, স্টাফিসে গ্রেতে আছে, নাক্সভমে আছে, ক্যামোইলাতে, অনেক ওষুধে রয়েছে। ডান দিকে রোগ আক্রমণ, ডান দিকে রোগ আক্রমণ, এটা কিন্তু একটা মোডালিটিস। ডান দিকে রোগ আক্রমণ বা সাইড সিমটম। এখন আমরা হোমিওপ্যাথিতে ডান দিকের অনেক ওষুধ আছে, বাম দিকের অনেক ওষুধ আছে। আমি যখন ডিএসএস পরীক্ষা দিই দেখছি, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ফার্স্ট থেকে সেকেন্ড ইয়ারে, ফোর্থ ইয়ারের এক ম্যাম, এক বড় আপা, তিনি লিখতে পারছেন না যে, মানে সম্ভবত ডান দিকে 5টি ওষুধের নাম হয়তো এসছে, তিনি লিখতে পারছেন না। আমি অবাক হয়ে গেলাম যে ডান দিকের 5টি ওষুধ লিখতে পারছে না, ফোর্থ ইয়ার, অথচ কিছুদিন পর চেম্বার দিবে হয়তো ইন্টার্নশিপ শেষে। ডান দিকের 5টি ওষুধের নাম নতুনদের মধ্যে একজন বলেন তো। লাইকোপোডিয়াম, কোস্টিকাম, পালসিটিলা, কলোফাইলাম, মেডোরিনাম। আচ্ছা, কে বলছেন? একটু নামটা বললে আমরা বুঝতে পারবো আর কি, যেটা মনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ? স্যার আমি বলি। জি বলেন। স্যার এপিসমেল, বেলেডোনা, কোস্টিকাম, লাইকোপিডিয়াম, চেলিডোনিয়াম। বাহ, সুন্দর। আসলে যখন বলা হবে ডান দিকের 5টি ওষুধ, বাম দিকের 5টি ওষুধ, 5টি শীতকাতর কি 5টি গরম কাতর ওষুধ, তখন যেগুলা সবচেয়ে প্রমিনেন্টলি থাকে, যেগুলা সর্বজন স্বীকৃত, যেগুলা টপ লেভেলে থাকে, যেগুলা পলিক্রেস্ট মেডিসিন, সেই ওষুধগুলাই বলাই বেশি সঙ্গত। তার অর্থ এই নয় যে আপনাদের উত্তরগুলো হবে না, তা নয়। যেমন যদি বলি উভয় কাতর ওষুধ কি কি, বিশেষ করে 2টি ওষুধ সর্বজন স্বীকৃত, সেটা হলো কি কি বলেন তো? 2টি ওষুধ উভয় কাতর। মার্কসল। হ্যাঁ, এটা আচ্ছা, জি, মার্কসল আর ফ্লুরিক অ্যাসিড, এই 2টি ওষুধই সর্বজন স্বীকৃত। এছাড়া আরো অনেক ওষুধে আছে। এখন সালফার কিন্তু ফার্স্ট গ্রেডের শীতকাতর, ফার্স্ট গ্রেডে গরম কাতর, ন্যাট্রামোর সেকেন্ড গ্রেডের শীতকাতর, ফার্স্ট গ্রেডে গরম কাতর, এরকম অনেক ব্যাপার আছে। এগুলো ওইভাবে উভয় কাতর নয়, কিন্তু উভয় কাতর আলাদা সংজ্ঞায়িত করা আছে দুইটিকে, ফ্লুরিক অ্যাসিড এবং মার্কসল। তেমনি ডান দিকের ওষুধ যেটা, সেই 5টা ওষুধ সেভাবেই, মানে টপ লেভেল থেকে, সেটা আমরা চেষ্টা করব, আমরা যে যতটুকু পারি সেখান থেকে চেষ্টা করব। কিন্তু খুব ভালো হয় যে একদম সে পলিক্রেস মেডিসিন গুলো, যেগুলো সব সময় বেশি ব্যবহৃত হয়। আমি এই গ্রুপে যেটা আমি 52টা ওষুধ নিয়ে আলোচনা, 50 কি 52টা ওষুধ আলোচনা করব, পলিক্রেস মেডিসিন যেগুলো ঘুরে ফিরে আসে, যেগুলো ভালো মতো রপ্ত করলে আমরা মোটামুটি 60-70 কিংবা তার একটু কম বেশি রোগী আরোগ্য করতে সক্ষম হব। তো ঠিক আছে, মোটামুটি আপনারা পড়াশোনা তো করছেন। তাহলে গরম কাতর, ডান দিকে রোগ আক্রমণ, এটি। এখন আমরা ওষুধগুলা কি করে একটা থেকে আলাদা করবো? এই দেখেন, ডান দিকের ওষুধ বলে প্রথম যে 2টি ওষুধ সবার প্রথমে আসে, সেটি কি? কোস্টিকাম, লাইকোপোডিয়াম। আরো অনেক ওষুধ আছে, স্যাঙ্গোনেরিয়াম আছে, চেলিডোনিয়াম আছে, বেলেডোনা আছে, ব্রায়োনিয়া আছে, আরো অনেক ওষুধ আছে। কিন্তু কোস্টিকাম এবং লাইকোপোডিয়াম আমরা ডান দিকের কি করি, অনেকেই কি হয়, স্ট্রোক করে।
স্ট্রোকের বর্তমান মডেল মেডিকেল সায়েন্স কি নাম দিয়েছে? সিভিয়ার, হ্যাঁ হ্যাঁ, ইলাবোরেশন কি সিভিয়ার? সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। ইয়েস, থ্যাংক ইউ, সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট এটাকে নাম দিয়েছে। যাই হোক, আমাদের রোগের নামের কাজ নেই, একেবারে নেই তা না, খুব কম। তো এই ক্ষেত্রে আমরা ডান দিক হলে চোখ বন্ধ করে আমরা কোষ্টিকাম ব্যবহার করি। এটা ঠিক যে একাঙ্গিন পক্ষাঘাতের ক্ষেত্রে কোষ্টিকামের একটি ভালো দখল আছে, নার্ভাস সিস্টেমের চমৎকার কাজ করে। কিন্তু রোগী যদি প্রচন্ড মিষ্টি পছন্দ করে, যেটি কোষ্টিকামে ঠিক 180 ডিগ্রি, মানে উল্টো, মিষ্টি পছন্দ করে না, কেন্টেপাটুরিতে সেকেন্ড গ্রেডে থাকলেও রবিন মার্ফিতে আছে ফার্স্ট গ্রেডে। তারপরে উষ্ণ খাবার পছন্দ করে, গরম কাতর, ডিকটেটর, কৃপণ, কোষ্টিকামে এখানে ঠিক উল্টো, এই কয়েকটা লক্ষণের উল্টো। শীত কাতর, মিষ্টি পছন্দ করে না, লবণ পছন্দ করে, খুবই সিম্প্যাথেটিক। সে ডিকটেটর না, সে অধিনায়ক। আপনি বন্ধু, তার কোষ্টিকাম আপনার বন্ধু হলে কেউ যদি আঘাত করে সে বুক পেতে নেবে, মাথা পেতে নেবে, আপনাকে টাচ করতে দিবে না। আপনি পরিবারের মধ্যে কোষ্টিকামের রোগী হলে যত ঝুট ঝামেলা হোক সে মাথা পেতে নেবে, সবাইকে সেভ করবে। জেসে উপকার করা লোক, জেসে উপকার করা রোগী কোষ্টিকাম। আর লাইকোপোডিয়াম তো কাপুরুষ, একেবারে কাপুরুষ, প্রেম করবে কথা দিয়ে, বিয়ে করবে না। বিয়ে যেই বলবে, কারণ তার দায়িত্ব পালন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এইভাবে আমাদের ঠিক ইন্টারপ্রিটেশন করে দুটি ওষুধের মধ্যে আমাদের আলাদা করে ফেলতে হবে। কিন্তু কিন্তু আমাদের প্রত্যেকটা ওষুধ ইন্ডিভিজুয়ালি জানতে হবে ভালো করে। অনেকেই মনে করেন যে এখনই কম্পারেটিভ আলোচনা করেন না কেন, অনেকে বলেছেন আমাকে ব্যক্তিগতভাবে, কম্পারেটিভ আলোচনা এখন নয়, কম্পারেটিভ আলোচনা হবে পরে। আপনি প্রত্যেকটা ওষুধ সম্পর্কে ইন্ডিভিজুয়াল জানবেন, তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টার কি, কোথায় নাক, কোথায় কান, কোথায় পেট, এগুলা জানতে হবে। তারপরে যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জানা হবে, তখন আমরা কম্পারেটিভ আলোচনার দিকে এগিয়ে যাব, সেই সুযোগ সময় যদি থাকে। তো গরম কাতরতা কিন্তু পেট ব্যথায় গরমে উপশম। গরম কাতর এই ওষুধ কিন্তু পেট ব্যথায় গরমে উপশম। এটা বিপরীত ভাবাপন্ন লক্ষণ অনেক ওষুধে আছে, অনেক ওষুধে আছে বিপরীত ভাবাপন্ন লক্ষণ। আপনারা যখনই দেখবেন যে কোনো ওষুধের বিপরীত ভাবাপন্ন লক্ষণ আছে, বিপরীত লক্ষণ, বিকৃত লক্ষণ বলা হয় এটিকে, সবচেয়ে বেশি আছে ওপিয়ামে, সবচেয়ে বেশি ওপিয়ামে আছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা নোট রাখবো। আপনার পাশে অবশ্যই একটা নোট খাতা থাকতে হবে। আমি বলেছি আমার ক্লাস করতে হলে অবশ্যই একটা কলম এবং খাতা রাখতে হবে, না হলে আপনি অনেক এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছুটে যাবে। আপনি যখন চেম্বারে রোগী দেখতে বসবেন এই কথাটাই মনে হবে, কি ওষুধ বলেছিলাম, ফোন দিয়ে স্যার এটা কি যেন ওষুধ বলেছিলেন, তখন কিন্তু আপনি আর খুঁজে পাবেন না, আমারও হয়তো মনে থাকবে না, এমন হতে পারে, কিংবা হেল্প কারো কাছে পাবেন না। অতএব আপনি নোটটা রাখলে আপনার এটা যে কত বড় উপকার করতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। গরম কাতর অথচ পেট ব্যথা গরমে উপশম, আপনি পরে রাখছেন গরম কাতর, তার মানে সে ঠান্ডায় উপশম, পেট ব্যথা মানে ঠান্ডায় উপশম, এটাই মনে করবেন, তাই না? এই ভুলটা যেন না হয়। তাহলে আপনি কি লিখবেন? ব্রায়োনিয়া। কিভাবে লিখবেন? আপনার যে বইটি পড়বেন মেটের মেডিকা, স্পেশালি মেটের মেডিকা ছাড়া হোমিওপ্যাথি কোনো অস্তিত্ব নাই, মেটের মেডিকা ছাড়া হোমিওপ্যাথির কোনো অস্তিত্বই নাই। কিন্তু মেটের মেডিকার ওষুধগুলা প্রপার ইউটিলাইজ করতে হলে, একটি রোগীতে একটি ওষুধ প্রয়োগ করতে হলে আমাদের রেপার্টরি এবং অর্গানো মেডিসিনের হেল্প দরকার। এরপরে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি ওগুলো পড়ে, ওগুলাও লাগবে। কিন্তু আপনি যখন এই ওষুধটি পড়বেন, একটা বই আপনি মাথার মধ্যে গেঁথে নেবেন, একটা বই আপনার থাকবে মূল বই। কেন? আপনি এসএসসি ইন্টারমিডিয়েট পাস করেছেন, মাস্টার্স হোল্ডার, হয়তো ইন্টারমিডিয়েটে কিংবা এসএসসি তে আপনি যে একটি প্যারাগ্রাফ লিখেছেন কিংবা একটি কম্পোজিশন লিখেছেন, রচনা, হয়তো ডিসিপ্লিন, আপনি মুখস্থ করে লিখেন না, ডিসিপ্লিন এসে লিখলেন, খাতায় লিখতেছেন, পরীক্ষার খাতায় এক জায়গায় আপনি আটকে গেলেন, তখন আপনি কোথায় মনে করেন? বাসায় যে গাইডটা পড়েছিলাম, যে বইটা ইংলিশ গ্রামারে পড়েছিলাম, ওই জায়গায় আপনার দৃষ্টি চলে যায়, চোখ বন্ধ করে আপনার মনের চোখ দিয়ে কিন্তু ওইখানে খোঁজার চেষ্টা করেন। ওই লাইনের পর ওখানে একটা কলমের দাগ ছিল, এর পরেরটা বারবার আটকে যেত, ওখানে কি যেন, ওখানে কি যেন, তার মানে কি?
আপনার চোখটা কিন্তু ওখানে চলে গেছে, আপনার পরীক্ষার খাতার জায়গায় আর নেই, কারণ আপনি মুখস্থ করেছেন, ওখানে ছুটে গেছে, মনে করতে পারছেন না। তেমনি প্রত্যেককেই একটা বই আপনাকে বেছে নিতে হবে। ভেরি প্রাইভেট কথা, এটা প্রাইভেট নোট। সেটা হতে পারে আপনি ওষুধ পরিচয়, হতে পারে কেন্টের ম্যাথমেটিকা, হতে পারে রাধারমন বিশ্বাস ছোট বই, যদিও এলেন কি নোটস, হতে পারে আব্দুল সামাদের হোমিওপ্যাথি পারাবার, যেটাই হোক না কেন, কি কি করবেন আপনি? ধরে নিলাম ঔষধ পরিচয় বই, বাংলা বই একটা পড়লে ওষুধ পরিচয় করতে হবে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। ওই বইয়ের কলম ব্যবহার করবেন আনাচে কানাচে ওই ওষুধের, যেমন ব্রায়োনিয়া ওষুধের, ওখানে হয়তো স্পেসিফিক্যালি আপনার 9টায় বৃদ্ধি ওইভাবে মার্ক করা নাই, আপনি ওখানে লাল কাল দিয়ে লিখে নেবেন অ্যাগ্রাভেশন 9 PM, এটা নোট নেবেন। ওখানে নোট নেবেন ব্রায়োনিয়াতে যে জায়গাগুলাতে লেখা আছে যে আক্রান্ত বা প্রদাহিত স্থান চেপে ধরলে উপশম ব্রায়োনিয়াতে, তাই তো আছে ব্রায়োনিয়াতে আক্রান্ত স্থান চেপে ধরলে উপশম, কিন্তু পেট বাদে, পেটের সমস্যা হলে পেট স্পর্শ করতে পারে না, তাহলে ওখানে এই জায়গায় আপনার নোট নিতে হবে, এবং দরকার লাল কালি কিংবা নীল কালি সবুজ কালির নিচে নোট রাখতে হবে যে এই ব্রায়োনিয়াতে এটা ব্যতিক্রম লক্ষণ। আপনি যদি নোটটা না রাখতে পারেন, আপনি ওই জায়গায় আটকে যাবেন রোগীর ক্ষেত্রে। আপনি যে বই পড়েন, কেন্ট পড়েন, হেরিং পড়েন, ফাটক পড়েন, ওখান থেকে খুব গুরুত্বপূর্ণ নোটটা যখনই যে কথাটা আপনি পাবেন, আপনার এই ওষুধ পরিচয়ের এই বইয়ে ব্রায়োনিয়ার এই পৃষ্ঠা বাইর করে আপনাকে ওখানে একটা নোট ছোট রাখতে হবে, ব্যাগে লিখে এটা অমুক বই থেকে পেলাম, এটাই আপনার নোট বই। এই কথাটা মনে রাখবেন, কাজে নেবে। আক্রান্ত বা প্রদাহিত স্থানে সুস্ফোটা ব্যথা অনুভূতি, আক্রান্ত বা প্রদাহিত স্থানে সুস্ফোটা অনুভূতি, সুস্ফোটা, কাটা ফোটা, হুল ফোটা, এটা ডিফার করা খুব কঠিন, কারণ রোগীদের ক্ষেত্রেও কঠিন। কাটা ফোটার ক্ষেত্রে আমরা দেখি বিশেষ করে 3টা ওষুধের মানে স্ফিংটার লাইক সেন্সেশন, পেইন স্ফিংটার লাইক সেন্সেশন আমরা দেখি, বা গোঁজ ফোটা বা কাটা ফোটা, নাইট্রিক অ্যাসিড আছে, আর্জেনাইটিকাম আছে, তারপরে হিপারসালভ আছে। হুল ফোটা বলতে আমরা যেটা জানি অ্যাপিসমেলে পাই। হুল ফোটা সুস্ফোটা কি পার্থক্য করবেন আপনি? যে হুল ফোটে, যার কোন হুলই ফোটেনি সে কি করে বুঝবে? এজন্য এই অনুভূতিগুলো প্রায় কাছাকাছি থাকে। মনে হয় যে স্টিচিং পেইন মানে সুস্ফোটা ব্যথা স্যালিসিয়াতে যেটা আছে, তারপরে ব্রায়োনিয়াতে আছে, রেনানকুলাস বালবোসাসে আছে। সুস্ফোটা মানে কি খুব তীক্ষ্ণ ছোট চিকন সুস্ফোটা অনুভূতি, হুল ফোটাও তাই কাছাকাছি। হুল ফোটা মানে জ্বালাকর ব্যথা এটা। তাহলে ব্যথার যে ধরনগুলো সেগুলো আমাদের জানতে হবে। আক্রান্ত স্থান চেপে ধরলে উপশম, সেটা তো বললাম। মিষ্টি দ্রব্য, কফি এবং ঠান্ডা পানি আকাঙ্ক্ষা। মিষ্টি দ্রব্য, এখন দেখেন আমরা মিষ্টি দ্রব্য কেন রেপার্টরিতে 4টা ওষুধে পাই। কোন 4টা ওষুধে কে বলতে পারবেন কেন রেপার্টরিতে? লাইকোপোডিয়াম চায়না, জি আর্জেন্টিকাম, সালফার। আপনি জি, সালফার। থ্যাংক ইউ। 4টা ওষুধ। চায়নাটা যে কেন দিয়েছে কেন্ট মহোদয় আমি ঠিক জানি না, যাই হোক, অনেককে প্রশ্ন করে আমি উত্তরটা পাইনি। যাই হোক, সিনাতেও মিষ্টি আছে, কিন্তু আমরা এখানে কি দেখছি, ব্রায়োনিয়াতে মিষ্টি, রাস্টক্সে মিষ্টি আছে, সিপিয়াতে মিষ্টি আছে, ইপিকাকে মিষ্টি আছে, এগুলো সেকেন্ড গ্রেডে আছে। এখন মিষ্টি পছন্দ করে বলে আমি চোখ বন্ধ করে লাইক করতে চলে যাবো, আর্জেনাইটিকমে চলে যাবো, সালফারে চলে যাবো, চায়নাতে চলে যাবো না। একটি লক্ষণই একটা রোগীর জন্য যথেষ্ট না, আরো অন্যান্য লক্ষণ দিতে হবে, অন্যান্য লক্ষণ দেখে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। রাত 9টায় রোগ লক্ষণের বৃদ্ধি, এই তো আপনার ব্রায়োনিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আমরা এবার জিবি ভিতুলকার স্যারের বই থেকে দেখব ব্রায়োনিয়া সম্পর্কে আমাদের কি উপস্থাপনা রেখেছেন। এক নম্বর পেজে আমরা দেখব 2 পেজের, যাদের জিভি কিনোটস বইটা আছে সেটা একটু খুললেও হবে। ব্রায়োনিয়া অ্যালবা, এটা সংক্ষিপ্ত রূপ ব্রায়ো, BRY। প্রত্যেকটা ওষুধের যে সংক্ষিপ্ত রূপ সেটা কিন্তু আমাদের মন গড়া লিখলে হচ্ছে না, এটা একটা রুলস আছে, সেই অনুযায়ী লিখতে হবে। কিওয়ার্ডস মানে কি? চাবি। এই ওষুধের যে চাবি, যে একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড, সেটা নিয়ে লেখা। ওর্স ফ্রম স্লাইটেস্ট মোশন, ওর্স মানে কি? খারাপ।
ফ্রম কি স্লাইটেস্ট, খুবই অল্প পরিমাণে নড়াচড়াতেও তার কষ্টগুলো বেড়ে যায়। ড্রাইনেস উইথ থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস, শুষ্কতা থাকে এবং অনেক পরিমাণে পানি পান করে। এই কয়েকটা কথাই ব্রায়োনিয়ার মূল মোটো, মূল থিম। এইটুকু বাদ দিলে ব্রায়োনিয়া থাকবে না। অর্থাৎ রোগীর নড়াচড়া সহ্যই করতে পারে না, আবার বারবার অনেক খানি করে পানি পান করে, কিন্তু একটু দেরিতে দেরিতে। দেখবেন ব্রায়োনিয়া ওষুধ তৃষ্ণাহীনতা ফার্স্ট গ্রেডে রয়েছে, কেন রেপার্টরি করলে দেখবেন তৃষ্ণাহীনতা ব্রায়োনিয়া ফার্স্ট গ্রেডে রয়েছে, কিন্তু এই কথাটা আমরা কয়জন জানি? এবার আমরা ভূমিকায় দেখব। মেইন ক্যারেক্টারিস্টিক ইজ অ্যাগ্রাভেশন ফ্রম মোশন, এক্সট্রিম ইরিটেবিলিটি উইথ এ ডিজায়ার টু বি লেট অ্যালোন। প্রধান লক্ষণ হলো এর নড়াচড়ায় কষ্ট বাড়া, অতিরিক্ত খিটখিটে স্বভাব এবং একা থাকতে চায়। একা থাকতে চায়। মানুষ সামাজিক জীব, মানুষ মানুষের সঙ্গে সংঘবদ্ধ হয়ে বসবাস করবে, একে অপরের পারস্পরিক সহযোগিতা এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। যখনই অস্বাভাবিকতা হবে তখনই সেটা গুরুত্ব বেশি দিতে হবে। আমাদের হোমিওপ্যাথি সেই লক্ষণটাই খুঁজে বের করে, কোনটা অসাধারণ, কোনটা আলাদা, কোনটা আনপ্যারালাল, সেটা। তার মানে রোগী খুবই বিরক্ত হয়, কথা বলতে চায় না, একা থাকতে চায়। এটা ভূমিকা গেল। আমরা মেন্টাল স্টেটে এবার দেখবো ইরিটেবিলিটি, মানে খিটখিটে মেজাজের হয় ইরিটেবিলিটি। অনেক ওষুধ আছে খিটখিটে মেজাজ। আমরা এটা ইরিটেবিলিটি দেখলে আমরা ন্যাট্রামিউরের কথা মনে আসে প্রথমে, আর অনেক ওষুধই আছে, মানে সামান্য কথাতেই এরা রেগে যায়, অল্পে রেগে যায়। অ্যাভারশন টু বি স্পোকেন টু, ওয়ান্টস টু বি লেট অ্যালোন স্পেশালি ডিউরিং অ্যাকিউট ডিজিজ। কথা বলা অপছন্দ করে, অ্যাভারশন মানে অপছন্দ করে বা অনিচ্ছা প্রকাশ করে। একা থাকতে চায়, বিশেষ করে যখন অ্যাকিউট কন্ডিশন আসে রোগের, সেই সময়টা সে একা থাকা বেশি পছন্দ করে। অর্থাৎ অসুস্থ অবস্থায় রোগী একদম নীরব থাকতেই ভালো লাগে, কারণ তার নড়াচড়া করলে কষ্ট হবে, কেউ কাছে আসে বসলে তাকে তো ঠোঁট নেড়ে কথা বলতে হবে, চোখ মেলে তাকাতে হবে, এটাও তার করছে অসহ্য। এটাই বোঝানো হয়েছে। অ্যাংজাইটি অ্যাবাউট দ্য ফিউচার, স্ট্রং ফিয়ার অফ পভার্টি, অ্যাংজাইটি অ্যাবাউট মানি ম্যাটার, টক অ্যাবাউট বিজনেস। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, দারিদ্র্যের ভয়, ফিয়ার অফ স্ট্রং ফিয়ার মানে কি, স্ট্রং ফিয়ার অফ পভার্টি, দারিদ্রতার সাংঘাতিক ভয়। অর্থ নিয়ে চিন্তা, ব্যবসারও কথা বলে। অর্থাৎ মানসিকভাবে সে খুবই টেনশনে থাকে, বিশেষ করে অর্থনৈতিক যে ব্যাপার, ভবিষ্যতের অর্থনৈতিক একটা মন্দা আসতে পারে, আসুক আর না আসুক সে ওটা নিয়ে ভয় পায়। তার যদি অনেক কয়েকটা বিল্ডিং থাকে, অট্টালিকা থাকে, ইনকাম সোর্স থাকে, চাকরি থাকে, তারপরেও সে এমনটি ভয় পায়, যদি চাকরি চলে যায় কি করে খাবো, এই ধরনের একটা ভয় তার মধ্যে কাজ করে। এটা বেশ কয়েকটা ওষুধেও কিন্তু আছে, আমরা সোলিনামের মধ্যে পাই, ক্যালকিরে ফ্লোরের মধ্যেও কিন্তু এই লক্ষণগুলো আছে। কিন্তু লাইকো এদের কৃপণ, হ্যাঁ, আবার লাইকো, আর্সেনিক, পালসারিলা সিপিয়া, হ্যাঁ, এরা কৃপণ হলেও কিন্তু এদের মধ্যে ওই ধরনের ভয়টা ওই রকম নাই। যদিও আর্সেনিক ইনসিকিউরিটি ফিল করে সব দিক থেকেই। ডেলিশন, হি ইজ অ্যাওয়ে ফ্রম হোম, মানে ডেলিশন মানে এক ধরনের ভ্রান্ত ধারণা, ভুল, মনে হয় যে সে বাড়ির বাইরে আছে। সে যদি নিজের বিছানাতে শুয়ে থাকে, ভেরি ইম্পর্টেন্ট একটা সিমটম দেখেন, বিছানাতে শুয়ে থাকে তবুও সে মনে করে বাড়ির বাইরে, মানে আমি কখন বাড়ি যাব। দেখেন এই যে অ্যাকিউট কন্ডিশন, আমরা আরেকটা ওষুধে আমরা পাই যে সে কষ্টে কাতরাচ্ছে বিছানাতে অ্যাকিউট কন্ডিশনে, যদি বলে কেমন আছেন, বলে আমি ভালো আছি। বলেন তো এটা কোন ওষুধের অদ্ভুত লক্ষণ? কষ্টে আছে তারপর জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ আর্নিকা মন্টন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আরেকটা লক্ষণ বলি যে বিছানা যদি আপনি পশমেরও দেন, বিছানা যদি পাখির পালক মানে খুবই নরম, সেখানেও শুয়ে দিয়ে বলে যে আমি খুব কষ্ট, এত বিছানা শক্ত কেন, এটা কোন ওষুধের? আর্নিকা মন্টানা। ইয়েস, থ্যাংক ইউ, বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে জানেন, একজন দুইজন উত্তর দিচ্ছেন না, অনেকে জানেন এই কথাগুলো। এই যে এই কথাগুলাই হলো অসাধারণ। দেখেন আপনাকে নরম বিছানা শুয়ে দেওয়া হলো, অথচ আপনি বলছেন শক্ত। এই একটি কথাতে আপনি আর্নিকা দেওয়া যেতে পারে। তাহলে সিমটম টোটালিটি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন টু সিলেক্ট এ সিঙ্গেল রেমেডি। এক লক্ষণ সমষ্টি একটি ওষুধ নির্বাচনের মোক্ষম বা মূল উপায়। তাহলে লক্ষণ সমষ্টি কাকে বলে? দেখেন একটা লক্ষণেও একটি লক্ষণ সমষ্টি হতে পারে।
আবার অনেক লক্ষণ 50, 60, 70, 100টা লক্ষণ মিলেও লক্ষণ সমষ্টি নাও হতে পারে। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এখন রোগী জ্বরে কাতরাচ্ছে কিংবা কষ্টে নিজের বিছানায় শোয়া আছে, তারপরে বলছে আমি কখন বাড়ি যাবো, আমাকে কখন বাড়ি নিয়ে যাবে। অথচ দেখা যাবে যে অন্যান্য লক্ষণ ঘাটলেই দেখা যাবে সেই রোগীটা আসলে ব্রায়োনিয়ার। আমি মার উপর জি, হ্যালো, আচ্ছা প্রশ্ন থাকলে পরে করবেন শেষে। আচ্ছা, তাহলে এবার আমরা ফিজিক্যাল স্টেটে দেখব। মেন্টাল স্টেটে দেখলাম all elements are oars from motion even with the slightest movement such as inspiration, coughing, stepping, অর্থাৎ শারীরিক সামান্য নড়াচড়াতেও সব কষ্ট বেড়ে যায়। যেমন শ্বাস নেওয়া, কাশি, হাঁটা, তাতেও কষ্ট বেড়ে যায়। অর্থাৎ সে একদম স্থির থাকলেই রোগী আরাম পায়, আরাম বোধ করে। পেইন টেকস অ্যাওয়ে দ্য ব্রেথ, ব্যথায় শ্বাস বন্ধ হয়ে আসার মতো লাগে। ব্যথায় শ্বাস বন্ধ হয়ে আসার মতো, আর তীব্র ব্যথা, বিশেষ করে বুক বা পেটে তীব্র ব্যথা হলে তার মনে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন। রেস্ট প্রেশার লাইং অন দ্য পেইনফুল সাইড, এই যে একটা চিহ্ন, সেটা হলো এমএল রেস্ট, অর্থাৎ আরাম পায় কিসে, বিশ্রামে চাপ দিলে ব্যথার পাশে শুলে, মানে আক্রান্ত পাশে শুলে ভালো থাকে। কারণ স্থির থাকা ব্রায়োনিয়ার একটি মূল লক্ষণ, সেটা থেকেই এটা আমরা সহজে বুঝতে পারি। কাফ ইজ পেইনফুল, হি হ্যাজ টু হোল্ড দ্য চেস্ট, কাশি দিলে ব্যথা হয় তাই বুক চেপে ধরে। আপনার সামনে রোগী আসলে গতদিন ব্যাখ্যা করেছি, রোগী এসে কাশি দিচ্ছে বুক চেপে ধরে। কেন? বুকে চেপে ধরলে, না ধরলে ব্যথা লাগে, বুকে ঝাঁকি লাগে, ওই যে নড়াচড়া বৃদ্ধি। কেন? ভেতরে শুষ্কতা আছে, শুষ্কতা থেকেই ব্যথাটা আরো বাড়ছে, সুস্ফোটার মতো হয়তো ব্যথা হচ্ছে, এমনটি মনে হয়। থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস, ড্রাইনেস অফ মাউথ উইথ থার্স্টলেসনেস, বেশি পরিমাণে পানি খেতে চায়, মুখ শুকিয়ে যায়। আবার ড্রাইনেস অফ মাউথ উইথ থার্স্টলেসনেস, দেখেন এখানে ঠিকই জর্জ ভেতুলকার স্যার কিন্তু এটা বলে দিয়েছে। আবার তৃষ্ণাহীনতাও হতে পারে, না হলে যে ব্রায়োনি হবে না তা না। আমরা এই জায়গাগুলো, এই যে তৃষ্ণাহীনতা হলে অন্যান্য লক্ষণ, নড়াচড়া বৃদ্ধি, আক্রান্ত পার্শ্ব চেপে ধরলে উপশম, চুপচাপ শুয়ে আছে, কষ্ট বাড়ছে, ব্যথায় কাশিতে বুক চেপে ধরছে, তার পিপাসা না থাকতে পারে ক্রনিক কন্ডিশনে, তাহলে আমরাও ব্রায়োনি দিতে পারবো। কিন্তু লবণ না খেলে যে নেট্রামিউর হবে না, এই ধারণাটা ভুল। অনেক রোগীকে দিয়েছি, লবণ পছন্দই করে না, এটাও কিন্তু কেন রেপার্টরিতে সেকেন্ড গ্রেডে রয়েছে। তার মানে এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। লবণ খেলেই যে নেট্রামিউর হবে, না খেলে হবে না, এই বদ্ধমূল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অর্গানের একটি বিশেষ সূত্র, আমাদের কোনো ওষুধের প্রতি দুর্বলতা থাকা যাবে না, কোনো বিশেষ লক্ষণের প্রতি বদ্ধমূল ধারণা থাকা যাবে না, কারণ সংস্কার মুক্ত মন নিয়ে আমাদের রোগীর কেস টেকিং করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম পেজ আমরা শেষ করলাম। এবার নেক্সট পেজে আমরা দেখব ড্রাইনেস অফ মিউকাস মেমব্রেন। শুষ্কতা কোথায়? মিউকাস মেমব্রেন, সরিসৃপ ঝিল্লির, বিশেষ করে মাউথ, মুখের ভিতরে, তারপর নাক, গলা, মলদার, ঠোঁট, চোখ, সব জায়গাতে শুষ্কতা। এই শুষ্কতাটা কিন্তু আমরা নেট্রামিউরও পাই। নেট্রামিউর এবং ব্রায়োনিয়ার মধ্যে যে শুষ্কতা এবং তৃষ্ণার ব্যাপারটা কিন্তু খুব কাছাকাছি, কোষ্ঠবদ্ধতার ব্যাপারটাও খুবই কাছাকাছি। কিন্তু নেট্রামিউর খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন, ব্রায়োনিয়া ডিপ হলেও অতটা না। অন্যান্য লক্ষণগুলো দেখে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। কারণ ব্রায়োনিয়া নড়াচড়া বৃদ্ধি, নেট্রামিউরে এরকম কোনো ব্যাপার নেই। নেট্রামিউরে কোমর ব্যথা থাকতে পারে, ব্রায়োনিয়ারও কোমর ব্যথা আছে, কিন্তু নেট্রামিউরের স্পেশাল কোমর ব্যথায় কোমরের নিচে শক্ত কিছু দিলে সে আরাম বোধ করে। নেট্রামিউর ফিজিক্যাল মেকআপটা একটু জীর্ণশীর্ণ, আমরা জানি কোমর থেকে উপরের অংশটুকু একটু লিন এন্ড থিন, মানে শুষ্ক। লবণ পছন্দ করে, তেতো পছন্দ করে, রুটি পছন্দ করে, অপছন্দ আছে, মাছ পছন্দ আছে, অপছন্দ আছে, বিমর্ষ বিষণ্ণ থাকে, এরও রাগ আছে, ইরিটেবল মাইন্ডেড। ব্রায়োনিয়া ইরিটেবল মাইন্ডেড, কিন্তু
নেট্রামিউর আরেকটু ডিপ অ্যাক্টিং, বিমর্ষতা, এর জীবনের অনেক মডিফিকেশন ইতিহাস আছে, ব্রায়োনিয়া নাও থাকতে পারে। এইসব লক্ষণ দেখে আমাদের আলাদা পার্থক্য নির্ণয় করতে হবে। আচ্ছা, তারপরে কনস্টিপেশন উইথ ভেরি হার্ড অ্যান্ড ড্রাই স্টুল অ্যাজ ই বার্নড, কঠিন এবং শুষ্ক মল সহ কোষ্ঠকাঠিন্য, যেন পুড়ে গেছে এমন অনুভূতি। মল খুব শক্ত এবং শুকনো, ব্রায়োনের এটা ক্লাসিক চিহ্ন। হেডেক অন দ্য লেফট সাইড, এই যে একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার এসছে এখানে। ওভার দ্য লেফট আই এক্সটেন্ডিং টু অক্সিফোর্ড, অ্যাগ্রেশন মুভিং দ্য আইস, বাম পাশের মাথা ব্যথা। আমরা এতক্ষণ কি বললাম, এটি ডান দিকের ওষুধ, কিন্তু এখানে কি বলা আছে, বাম পাশের মাথা ব্যথা বাম চোখের উপর থেকে পেছনের দিকে যায়, চোখ নাড়ালে বাড়ে, চোখ নাড়া, এই নড়াচড়া এখানে ঠিকই আছে। তো কোনো কোনো ক্ষেত্রে এই যে কথাটা এখন আপনি জানলেন এটা ডান দিকের ওষুধ, অথচ আপনি নোট রাখলেন না। ওই বইয়ে, যে বইটা আপনি বেশি ফলো করেন কিংবা আপনি নোট করে একটা খাতা তৈরি করছেন একটি ওষুধের, সেখানে এই যে আলাদা করে মার্ক করে স্টার দিয়ে দেখতে হবে এর ডান দিকে হলেও এর চোখ, বাম চোখের ব্যথাটা থাকে। এবং এক্সটেন্ড মানে ধাবিত হয় কোন দিকে, পেছনের দিকে। বাম চোখ থেকে ধাবিত হয় পেছন দিকে, এক্সটেন্ড মানে ধাবমান ব্যথা। স্লিপস অন লেফট সাইড বাট ইজ অ্যাগ্রাভেটেড অন লাইং অন দ্য লেফট সাইড ইন গল ব্লাডার অর লিভার প্রবলেম, অর্থাৎ বাম পাশে সে ঘুমায়, কিন্তু গল ব্লাডার বা লিভারের সমস্যায় বাম পাশে শুলে কষ্ট বাড়ে। খুব ইম্পর্টেন্ট একটা নোট নেওয়ার মতো ইয়ে। অন্য সকল বই কিন্তু এই তথ্যটা আপনি পাবেন না, যেটা জিবি বিটুল স্যারের এই কি জিবি কি নোটস আছে। বাম পাশে এরা ঘুমায়, আমরা জানি ফসফরাসে বাম দিকে ঘুমাতে পারে না, বা আক্রান্ত স্থান চেয়ে বেশি ঘুমাতে পারে না, মার্কসেলের ডান দিকে ঘুমাতে পারে না, এরকম ডান বাম এর লক্ষণ সমষ্টি অনেক ওষুধে আমরা দেখতে পাই। তবে ব্রায়োনিয়ার ক্ষেত্রে এগুলা মনে রাখতে হবে, বাম পাশে সে ঘুমায়। গল ব্লাডার বা লিভারের সমস্যা বাম পাশে শুলে কষ্ট বাড়ে, অথচ লিভার কিন্তু ডান দিকে বেশি থাকে। ওয়ান অফ দ্য মেইন রেমেডিস ফর অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিসের প্রধান ওষুধগুলোর একটি, বিশেষ করে যখন নড়াচড়ায় ব্যথা বাড়ে এবং স্থির থাকলে উপশম। ওখানেও আমরা লক্ষণ সমষ্টি দেখবো, হয়তো মল কষা, কনস্টিপেশন আছে, অনেকক্ষণ পর পর পানি খাচ্ছে, শুষ্কতা আছে, সেটা অ্যাপেন্ডিক্স হোক, জ্বর হোক, মাথা ব্যথা হোক, যাই হোক না এখন আমরা এই ওষুধ চিন্তা করব। ফেইন্টিং ফ্রম সিটিং আপ অ্যান্ড রাইজিং ফ্রম বেড, বসে বসে উঠলে বা বিছানা থেকে উঠলে অজ্ঞান ভাব বা মাথা ঘোরায়, কারণ ওই যে হঠাৎ নড়াচড়ায় শরীর সহ্য করতে পারে না, এটাই এর মূল ব্যাখ্যা। এবার আসবে মোডালিটিস, অর্থাৎ হ্রাস বৃদ্ধি, অ্যাগ্রাভেশন, মোশন, কাফিং, ব্রিদিং, চেঞ্জ অফ টেম্পারেচার। কষ্টগুলো কি পারে, নড়াচড়ায়, কাশি দিলে যে নড়াচড়া হয়ে যায় শরীর, শ্বাস নিলে, তাপমাত্রার পরিবর্তনে এর কষ্ট বাড়ে। উপশম, অ্যামেলিয়েশন, রেস্ট, লাইং, প্রেশার অন দ্য পেইনফুল সাইড, লাইং, পারস্পিরেশন। ঘাম হলে উপশম, আমি যতগুলো রোগীকে দেখেছি ঘামলে উপশম হয়। আজকে একটা রোগী পেয়েছি, রোগীটা নেট্রামিউরের, পুরুষ রোগী, আমার দ্বিতীয় চেম্বারে। নেট্রামিউর এবং সরিনাম এই দুটিতে ঘামলে উপশম, এবং ব্রায়োনিয়াতেও ঘামলে এর ভালো লাগে। কিন্তু রুগিয়ে বলবে কিন্তু ঘামলে কি কেউ ভালো লাগে, হ্যাঁ নেট্রামিউরও এটি হতে পারে, তার অর্থ এই যে ওই লক্ষণটা নেট্রামিউরে যে প্রমিনেন্টলি থাকবে যে ঘামলে উপশম, নাও থাকতে পারে। একটা লক্ষণ না হলে যে ওই ওষুধ হবে না তা নয়। ডিজায়ার ওয়ার্ম মিল্ক, এরা গরম দুধ খেতে চায়, খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ, গরম দুধ এরা খেতে চায়। বিশেষ করে খাদ্য আকাঙ্ক্ষা লক্ষণ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যন্তই ছিল ব্রায়োনিয়া সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপনা। প্রিয় উপস্থিতি, আশা করি ব্রায়োনিয়া সম্পর্কে আপনাদের মোটামুটি একটি ধারণা হয়েছে। যদি ক্লাস দুটি মনোযোগ সাথে করে থাকেন, আমি মনে করি যে ব্রায়োনিয়া ওষুধ নিয়ে আপনাদের আর বেগ পেতে হবে না। এখন একটা বিষয়, সেটি হলো ব্রায়োনিয়া ওষুধ এটা পেয়ে আমি তো কোনো রোগের নামে
আপনাদের লক্ষণগুলো বলিনি, শুধু কোষ্ঠবদ্ধতা, কাশি, কয়েকটা কথা বলা হয়েছে। আরো তো অনেক সমস্যা আছে। অ্যাজমার কথা বলিনি, লিভার ফাংশনের কথা বলিনি হয়তো, কিডনি ফাংশনের কথা বলিনি, প্রস্রাবের কথা বলিনি। তাহলে ওইসব ক্ষেত্রে কি ব্যায়াম নিয়ে কাজে লাগবে না? এরকম প্রশ্ন আপনাদের কাছে থাকতেই পারে। এরকম প্রশ্ন আপনাদের হতে পারে। কিন্তু আমার ক্লাস যতদিন করবেন একটা কথা মাথায় রাখবেন, সিম্পটম টোটালিটি। একজন রোগী আসলো, সে বলছে প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া, আমার কিডনিতে সিস্ট আছে এত কিডনিতে পাথর আছে, কিংবা গল ব্লাডার স্টোন আছে। তাহলে কি ব্রায়োনিয়া হবে না? হবে। কখন হবে ব্রায়োনিয়া? আরেক রোগী এসে বলছে আমার বন্ধা বাচ্চা কাচ্চা হচ্ছে না, 8-10 বছর হয়ে গেল, এখানে কি ব্রায়োনিয়া হতে পারে না? অবশ্যই হতে পারে। আরেকজন বলছে আমার চুল পড়ে যাচ্ছে, মাথায় প্রচন্ড একজিমা, ব্রায়োনিয়া হবে না? ব্রায়োনিয়া হবে। আরেকজনের প্যারালাইজড, স্ট্রোক করে প্যারালাইজড হয়ে আছে, ব্রায়োনিয়া হবে না? ব্রায়োনিয়া হবে। অর্থাৎ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই সূত্রটা যতদিন পর্যন্ত আপনার মস্তিষ্কে আটকে রাখতে পারবেন, অ্যাটাচ করে রাখতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার এই পথ চলায় কোনো ভয় নাই, রোগ আরোগ্যের ক্ষেত্রে কোনো ভয় নাই। তাহলে যে কয়েকটা কথা বললাম, আরো নাম না জানা অজানা যত রোগ হোক কিচ্ছু এসে যায় না আমার। করোনা হোক এবং নতুন আরো মেলা কিছু নাম হোক, নার্গিস, শুকতারা মুক্তারা যাই নাম হোক দিক না কেন রোগের, মডার্ন মেডিকেল সায়েন্স তো শুধু নাম দিয়েই খালাস। তাদের মতো করে তাদের মেডিকেল সায়েন্সের যে ফর্মুলা সেই অনুযায়ী তারা নাম দিয়ে দেয়, কিন্তু আমাদের নামে কিন্তু আসা যায় না। যদি রোগী দেখে যে কষ্টই থাক, গল ব্লাড স্টোন থাক, বন্ধা হোক, কোষ্ঠবদ্ধ হোক, মাথায় একজিমা হোক, যে কষ্টই হোক না কেন, সে রোগী চুপচাপ শুয়ে আছে, ঘাপটি মেরে শুয়ে আছে, বলছে কি ব্যাপার, চুপচাপ কথা। আপনি প্রশ্ন করছে কি ব্যাপার, কেন, কি হয়েছে, বিরক্ত বোধ করছে সে, কারণ তার ওই কথা বলতে কষ্ট হচ্ছে, বিরক্ত বোধ করছে সে। অনেকক্ষণ পর আমাকে একটু পানি দিয়ে যাবো, পানি কিন্তু তার থেকে হয়তো একটু দূরেই আছে, 3-4-5 হাত দূরে, উঠে নিচ্ছে না, কারণ নড়াচড়া করতে তার কষ্ট বাড়ছে, বিরক্ত লাগছে। পানি এনে দিচ্ছে, অনেকখানি করে পানি খাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল তার পায়খানা খুবই কষা, মল শক্ত, ও মানে রক্ত বের হয়ে যাচ্ছে মলদার ছিঁড়ে, এত কষা, ঠোঁট মোট শুকনা ফাটা হয়ে গেছে। রাগ আছে তার প্রচন্ড, যে পাশে ব্যথা সেই পাশে চেপে শুয়ে আছে। তাহলে এই রোগীকে আমরা কি দিতে পারি? যে রোগ নিয়ে আপনার চেম্বারে হাজির হোক, আমার অত কিছু জানার দরকার নেই। আমি বলছি না যে একেবারে জানতে হবে না, ওটা প্র্যাকটিস অফ মেডিসিনের অংশ। আমাকে এক ইন্ডিভিজুয়াল ওষুধের চরিত্রটা বুঝতে হবে, ব্রায়োনিয়ার চরিত্রটা কি। রোগী এসে কিন্তু বলবে না যে আমার ভিতরে সব রোগী বলবে না, শুকিয়ে যাচ্ছে, আমি অনেকক্ষণ পর অনেকখানি করে পানি খাচ্ছি, এটা রোগী এসে বলবে না আপনাকে। যদি কোষ্ঠবদ্ধতার রোগী হয় তাহলে সে বলবে যে আমার পায়খানা খুব কষা, না হলে কিন্তু আপনাকে বলবে না। সে হয়তো গলব্লাডারের ব্যথা নিয়ে আসছে, সে হয়তো মাথায় একজিমা নিয়ে আসছে, সে হয়তো গাল টনসিলাইটিস হয়েছে, ফুলে গেছে, এটা নিয়ে আসছে। আপনার কাছে আপনি প্রশ্ন করছেন, সে বলছেন যে আপনার কি খুব ব্যথা, হুম, নড়াচড়া করলে বেশি কষ্ট নাকি ইয়া করলে, মানে 2-1টা কথা বলেই আপনাকে ছেড়ে দেবে উত্তর, কারণ তার কথা বলতে বিরক্ত। আশপাশে 2-1 জন থাকলে তারা প্রশ্ন করছে, বিরক্ত বোধ করছে, বিরক্ত হলেই তার চোখ মুখে ফুটে উঠবে। বাস, তার যে রোগ হোক উপরে লিখবেন চিপ কমপ্লেইন বা প্রেজেন্ট কমপ্লেইন। এবার আপনি যে স্ট্রাকচার আছে সেটা আমি আস্তে আস্তে দিব, সেটা যেই কেস টেকিং এর যে ফর্ম আছে 22টি পয়েন্ট আছে আমার, এই পয়েন্টের মধ্যে ফেলে দিবেন, তার তথ্যগুলা উঠে আসবে আপনার একটি ওষুধ নির্বাচনের জন্য। সেক্ষেত্রে ব্রায়োনিয়া দিবেন, সে নির্মল আরোগ্য লাভ করবে।
কারণ এটি একটি সরল পথ। এই সরল পথ যতদিন পর্যন্ত আপনি সরলভাবে ব্যবহার করবেন, ততদিন আপনি রোগ আরোগ্য করতে সক্ষম হবেন বা এই আরোগ্যর দিকে আস্তে, আস্তে এগিয়ে যাবেন। কোনো প্রতিবন্ধক সামনে আসবে না। আসলে সেটা অন্য কোনো কারণে। আর যখনই আপনি অন্য কিছু চিন্তা করবেন, বক্রপথ ধরবেন, সরল পথ তো একটাই ছিল, এবার বক্রপথ হাজার, হাজার, লক্ষ, লক্ষ এসে যাবে। শেষ হবে না বক্রপথ। অন্যান্য সকল প্যাথিতেই বক্রপথ। একমাত্র হোমিওপ্যাথিতে সরল পথ। তাহলে আমি কয়টা কথা বললাম? ব্রায়োনিয়ার জন্য ১০ টি পয়েন্ট দিয়েছি ওখানে। এই ১০ টি পয়েন্ট যদি মনে থাকে, সব রোগীর মধ্যে যে ১০ টি পয়েন্ট আসবে বিষয়টা এমন না। তাহলে মূল যে পয়েন্টগুলা বলছি, সেই পয়েন্টগুলো থাকলেই হবে। আমরা ব্রায়োনিয়া ওষুধ নির্বাচন করলে হবে। এখন এই যে ইতিপূর্বে যে লক্ষণগুলো বললাম, যে ওষুধগুলো পড়িয়েছি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই। অর্থাৎ ব্রায়োনিয়ার লক্ষণ যদি আসে তাহলে ব্রায়োনিয়া, কোষ্ঠিকামের লক্ষণ আসলে কোষ্ঠিকাম, আর্সেনিকের লক্ষণ আসলে আর্সেনিক। তাহলে আমাদের ওষুধ নির্বাচনের জন্য কোনো বেগ পেতে আমাদের হবে না। এখন রোগ নিয়ে আসছে, রোগ নিয়ে আপনি মাথার মধ্যে খারাপ, যে এই রোগ সম্পর্কে তো আমার জানাই নাই। কি একটা রোগ নিল? অ্যালজাইমার ডিজিজ, মস্তিষ্ক সংক্রান্ত একটা রোগ। এটা তো জানিই না। হায় আল্লাহ! এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। এটা নিয়ে একটু ফেসবুকে ঘাটাঘাটি করি। কার কাছে শুনবো? কে জানে এই বিষয়ে? এই রোগের তো কি, কি ওষুধ আমার তো জানা নাই। এই বাচ্চা নিয়ে আসছে, এটার পক্স উঠছে শরীরে। পক্স, চিকেন পক্স হোক আর যে পক্সই হোক না কেন, স্মল পক্স হোক। এই পক্স সম্পর্কে তো আমার জানা নাই। এই পক্সের কি, কি যেন ওষুধ পড়েছিলাম। রাজটক্স, অ্যান্টিমটাটস, থারাসিনিয়া পারপুরিয়া ইত্যাদি, ইত্যাদি। কোনটা এর হবে? এই ৩-৪ টা একসাথে। কোনটা তো কাজে লাগবে? না, নেভার। এটা কখনো করবেন না। আপনি আপনি যে কয়েকটা ওষুধ পড়া আছে, আমি যে ৫০ টি কি আ ওষুধ পড়াবো, একটু কম বেশি হবে ২-১ টা। এই ওষুধের মধ্যে যদি কভার করে, আপনি যেটা জানবেন তার মধ্যে থেকে দিবেন। আন্দাজ অনুমান নির্ভর কোনো রোগের উপর কোনো ওষুধ দিতে যাবেন না। কারণ মানুষের জীবন নেই, ছিনিমিনি অধিকার কারো নেই। আপনি না বাঁচবেন, আপনি রেপার্ট করে দিবেন, অন্য কারো সাথে পরামর্শ করবেন। কিন্তু আন্দাজ অনুমান নির্ভর কোনো ওষুধ দিবেন না। তাহলেই আশা করা যায় যে আ সফল হবেন। আর দেখা গেল যে কোনো, কোনো ক্ষেত্রে আপনি একটু কনফিউজড হলেন। আপনি ওষুধ দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি ওটা নিয়ে স্টাডি করবেন। নতুন অবস্থায় এটা করতে হয়। ওটা নিয়ে স্টাডি করবেন আপনি। ওই রোগের উপর স্টাডি করবেন। ওই রোগের উপর কি, কি ওষুধ আছে রেপার্টরি দেখবেন। ৮-১০ টা ওষুধ আছে কিংবা ১৫ টা ওষুধ ফার্স্ট গ্রেডের আছে। প্রত্যেকটা ওষুধের ওই লাইনগুলা পড়বেন বারবার। রেপার্টরি আপনাকে পড়তে বাধ্য করলে এবার। পড়তে, পড়তে আপনার ভিতরে একটা এই ধারণা চলে আসবে। পরবর্তীতে এই ধরনের রোগী আসলে আপনি আরো সহজ হবেন। যারা নবীন তাদের জন্য বলছি। তো আশা করি যে রোগ নিয়েই আসুক, যদি ব্রায়োনিয়ার এই ক্লাসটি করে থাকেন ঠিকমতো, এবং আমার রেকর্ড গুলা তো দেয়া থাকবে। রেকর্ড গুলা ঠিকমতো মনোযোগ দিয়ে শোনেন এবং নোট গুলা নেন। আশা করা যায় যে আপনার কাছ থেকে ব্রায়োনিয়া রোগী আরোগ্যের বাইরে যাবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এইটুকুই ছিল আজকে ব্রায়োনিয়া সম্পর্কে আলোচনা। তো অনেক বেজে গেল। জ্বর নিয়ে কি আজকে আলোচনা করার সুযোগ আছে কিনা? স্যার জি, একটা ব্রায়োনিয়া কথা সম্পর্কে জি বলেন। স্যার, ধরেন আমার একটা পেশেন্ট আসলো, এখন আমি লক্ষণ অনুযায়ী আমি একটা ব্রায়োনিয়াটা সিলেক্ট করলাম। এখন ওই ওষুধটা আমি পেশেন্টের কতদিন কন্টিনিউ করতে হবে, মানে কখন বুঝবো যে আচ্ছা, এটা আর দেওয়ার প্রয়োজন নাই, এটা একটু জানার ছিল। আচ্ছা, আচ্ছা। এটা তো আসলে আ potency, ডোজ এটার একটা বিষয় আছে। এটা নিয়ে পরবর্তীতে হয়তো আলোচনা হবে। আসলে এখানে যারা আছেন জানি না তারা কোন পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন। আ ৬ষ্ঠ সংস্করণ অনুযায়ী এলএম potency দ্যাট ইস 50 মিলিসিমেল স্কেল অফ potency চিকিৎসা আমি করে থাকি। অন্য কোনো পদ্ধতিতে আমি করি না। সেক্ষেত্রে অ্যাকিউট এবং ক্রনিক ডিজিজ ২ টা আলাদা। এটা আগে থেকে বলা প্রায় অসম্ভব যে এই রোগীর জন্য কতদিন পর্যন্ত ওষুধ প্রয়োগ করতে হবে। কত দিনের ওষুধ দেব আমি। তবে আমি যেভাবে ওষুধ দেই যে M2 মানে ৫০ সহস্রাধিক পদ্ধতির M2 ওষুধ দিলাম। সেই ওষুধটা M2 দেব।
আমি বিশেষ করে 14 দিন দেই, একদিন পর পর ওষুধ দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে একটা ওষুধ দেই, একটা ফাইটাম দিয়ে থাকি। একদিন ওষুধ, একদিন ফাইটাম, এভাবে কন্টিনিউয়াসলি 14 দিন ওষুধ দিয়ে থাকি। এবং 14 দিন পরে যখন আবার রোগী সাক্ষাৎ করতে আসে বা ওষুধ নিতে আসে, তখন আমি এইটা যে কেস টেকিংটা আমার করা আছে খাতায়, এই রেকর্ডটা দেখি তার কোনটাতে উন্নতি হলো, কোনটাতে ইয়ে হলো, এই বিষয়গুলা একটু করি, প্র্যাকটিস করি। করবার পরে এপারে বোঝা যায় যে আসলে এই রোগীর ভিতর এক ডোজে কখনো ভালো হয়ে যেতে পারে। আবার কোনো ক্ষেত্রে বৃদ্ধি আসতে পারে, কোনোটা ভালো হতে পারে। কোন লক্ষণ ইমপ্রুভ হয়েছে, কোন লক্ষণ রোগী বলছে এটা কষ্ট বাড়ছে। এখন এখানে ব্যাপার হলো যে অর্গানন মেডিসিন এবং হেরিং ল, যে একটি রোগ আরোগ্যের ক্ষেত্রে কি করে বুঝবো যে এই রোগটা আরোগ্যের দিকে যাচ্ছে নাকি অনারোগ্যের দিকে যাচ্ছে, তাই না? এখন ওষুধ দিলে রোগ বেড়ে যায়, এটা জানতে হবে যে কোনটা বাড়লে আমি বুঝবো রোগ আরোগ্যের দিকে যাচ্ছে, কোনটা বাড়লে বুঝবো যে রোগ অনারোগ্যের দিকে যাচ্ছে। এগুলার অনেক ডিটেলস আলোচনা, আস্তে আস্তে আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করব আমাদের ওষুধ আলোচনা মাঝে মাঝে। তো এজন্য এটা আগে থেকে বোঝা মুশকিল। অ্যাকিউট ক্ষেত্রে যদি জ্বর, সর্দি, কাশি এগুলা নিয়ে পেশেন্ট আসে, সেক্ষেত্রে ১ ডোজ ২ ডোজ দিলেই রোগ আরোগ্য হয়ে যায়। এ যাবৎ পর্যন্ত যা দেখেছি আরকি। ১ ডোজ ২ ডোজ দিলে আর সেবন করতে হয় না। জ্বর-টর এগুলো ভালো হয়ে যায়। কিন্তু যদি ক্রনিক স্টেট থাকে, ক্রনিক মানে মিয়াজমেটিক কোনো ব্যারিকেড থাকে, সেক্ষেত্রে একটু সময় লাগে। আর ক্রনিকের ক্ষেত্রে বলা মুশকিল। কারোরটা ২ মাস লাগতে পারে, কারোরটা ২ বছরও লাগতে পারে। এটা বলা মুশকিল। জি। আর কিছু? ধন্যবাদ স্যার। জি, জি। এটা একসময় একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে এই রোগীর ক্ষেত্রে। আপনি ওই রোগীটা দেখলে ওই রোগীর স্টেটটা কি? ওইটা দেখে অনুমান করা যাবে, হ্যাঁ। মানে একটা কথা শুধু এটুকু যুক্ত করে রাখবেন যে ১ বছরের একটি গাছ, একটা গাছ লাগালেন ১ বছরে, তার শিকড়টা কত গভীরে, ২০ বছরে একটা গাছের শিকড় কত গভীরে। দুটোর কিন্তু ২ ব্যাপার। এখন আপনি শিকড় উপড়ে ফেলতে চান, রোগ নির্মূল করতে চান। তার মানে আমি বলতে চাচ্ছি যে মিয়াজমেটিক যে ব্যারিকেড, সেটা মায়াজম কত বংশগত আছে নাকি সে অর্জন করে নিয়েছে। এবং সে এই যে কন্ডিশন নিয়ে আপনার কাছে এসছে, সেটা আরো অন্যান্য প্যাথিতে কতটুকু চিকিৎসা করেছে। কতদিন ধরে এটা সে চিকিৎসা করে আসছে, সাপ্রেসড করেছে কি পরিমাণে, এবং হোমিওপ্যাথির অপহোমিওপ্যাথ চর্চা হয়েছে কতটুকু। অনেকে ১ ফোঁটা ওষুধ জিহ্বাতে দিয়ে দেন। ১ ফোঁটা ওষুধ কোস্টিকাম হোক, যাই হোক না কেন জিহ্বার উপর দিয়ে দেন সরাসরি ডিরেক্ট। এটা শুধু অন্যায় না, অপরাধও। অন্যায় নয়, অপরাধও। এটা করা যাবে না। এটা পরীক্ষা করে দেখা আছে। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান সহ অনেকে পরীক্ষা করেছেন। পরীক্ষার রেজাল্টই আমি বলছি। আমার মন গড়া কোনো কথা নয়। আমি যেটা বলি চেষ্টা করি অর্গানের বাইরে একটা না যাওয়ার জন্য। আর হয়তো আপনি বলবেন কিংবা আর কেউ বলবে যে, "আরে এটা দিয়ে তো চমৎকার রেজাল্ট। কত রোগী সারালাম আর আপনি এখন কি বলছেন উল্টাপাল্টা?" হুম, আপনি কি পরীক্ষা করে দেখেছেন যে এটা দিলে তার কি পরিমাণ ক্ষতি হতে পারে? আপনি দেখেননি, আপনার পরীক্ষা নাই। আপনি দিয়েছেন। ওইটাকে আপনি আরো সূক্ষ্ম মাত্রায় দেন, তাও কাজ হবে। আরো ভালো কাজ হবে। কিংবা ওই পরিমাণই কাজ হবে। কিন্তু এই যে স্থূল মাত্রায় আপনি দিলেন, এটার যে ভয়াবহতা কি সেটা কি আপনি জানেন? যদি অ্যাগ্গ্রেভেশন হয়, যদি মেডিসিনাল অ্যাগ্গ্রেভেশন হয়, যদি স্থূল মাত্রার অ্যাগ্গ্রেভেশন হয়, তখন এই রোগীর কি পরিমাণ হতে পারে সেটা কি আপনার জানা আছে? যদি জানা থাকে তো ভালো। জানা থাকলে তো আপনি দিবেন না। ১ ফোঁটা ওষুধ, ২০ নম্বর বড়ি যারা শততমিকে চিকিৎসা করেন, ২০ ফোঁটা বড়ি, ৩০০ টা ওষুধ বড়ি অর্থাৎ গ্লোবিউলস ভিজবে ১ ফোঁটা ওষুধে। ভালো করে খেয়াল করেন। ১ ফোঁটা ওষুধে ২০ নম্বর বড়ি, চেনেন তো ২০ নম্বর বড়ি? ১ ফোঁটাতে ৩০০ বড়ি ভিজবে। এরকম বড়ি ৪ থেকে ৫ টা একবার সেবন করতে দিতে হবে রোগীকে। নট মোর দ্যান দিস। সেটা ৪ টার কাছে ৬ টা হতে পারে। কিন্তু আপনি কি করলেন? ১ ফোঁটা ২ ফোঁটা দিয়ে দিলেন। ৩ ফোঁটা দিয়ে দিলেন জিহ্বার উপরে। তাহলে ৩০০ বড়ি যদি একজনকে ধরে নিলাম ৫ টা দিলেন। ৩০০ কে ৫ দিয়ে ভাগ করলে কত হয়? কত হয়? ৬০। ১ ফোঁটা মানে ৬০ জন রোগীর ওষুধ আপনি তাকে দিলেন। ২ ফোঁটা দিলে ১২০ জন রোগীর ওষুধ আপনি তার জিহ্বার উপরে দিলেন। আপনি জানেন কত স্থূল মাত্রা আপনি দিলেন? আপনি কি অর্গানের উপরে দেখেছেন? অর্গান মন গড়া কোনো কথা নয়। ওখানে পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ লব্ধ এবং প্রতিষ্ঠিত সত্য প্রমাণিত কথা ওখানে লেখা আছে। আপনি যদি ওই ১ ফোঁটা ৩০০ বড়ি ভিজে এরকম দিয়ে ৪-৫ টা দিন একই কাজ হতো। তার চেয়ে হয়তো ভালো কাজ হতো। কিংবা আপনার দেখা দৃষ্টিতে ঐরকমই কাজ হতো, কিন্তু রোগীর
পরবর্তীতে মেডিসিনাল অ্যাগ্রাভেশন বা ওই ধরনের কোনো জটিলতা তার শরীরে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু আপনি করলেন উল্টোটা। যাই হোক, এগুলা আমাদের অর্গানন আস্তে আস্তে পড়তে হবে। অর্গানন অফ মেডিসিন অবশ্যই পড়বেন। আপনি ক্লাসিক হোমিওপ্যাথ হতে চাইলে অর্গানন পড়তে হবে। আমি এখানে অর্গানন পড়ানো সব শুরু করলে না অনেক সময় লেগে যাবে। 291 অ্যাফোরিজম। আমি মাঝে মাঝে কিছু কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী দিন বিশেষ একটি সূত্র আলোচনা রাখবো। আজকে জ্বর নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সময় অনেক পার হয়ে গেছে। আমিও একটু ডিসকমফোর্ট ফিল করছি আজকে। অন্য জায়গায় রোগী দেখতে গিয়ে মাথায় পানি পড়েছে একটু বৃষ্টিতে। গাড়ির তেল নেই, যেতে পারিনি। তেল নিয়ে এই অন্য গাড়ি দিয়ে যেতে হয়েছে। এই পর্যন্তই তো। উত্তর পেয়েছেন তো নাকি? আমির হামজা ভাই হাত উঠিয়েছেন, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এগুলো রেকর্ড হচ্ছে, জি একজন প্রশ্ন করেছেন, রেকর্ড হচ্ছে সব। জি বলেন। আমার কথা ছিল, যেহেতু আপনি এলএম পোটেন্সির কথা বলছেন, জি যে একটু free আলোচনা না দিয়ে আসলে আমার একটা জানার ইচ্ছা যে এলএম পোটেন্সির ডোজ মানে এটা কিভাবে কি করে, মানে এটা একটা সূক্ষ্ম স্যার। মানে আপনি বললেন যে অনেকে দেখি যে 50 যে বিষয়টা, যে একটা বই নাকি 120 ml এর বা 100 ml এর ভিতরে একটা বই দিয়ে এই আপনার 20 থেকে 25 ফোঁটা ফাইটন দিয়ে এটাকে মানে করে স্যার। মানে এটা আমি শুনছি আর কি, কিন্তু এটা আসলে জি কিভাবে, জি মানে জি এটাই কি এলএম পলিসি সিস্টেম গুলো নাকি স্যার অন্য কিছু? এলএম পোটেন্সির মেডিসিন গুলা আলাদা ভাবে, এর প্রোডাকশন মেথডটা আলাদা। আমি সব দেখাবো ইনশাল্লাহ যদি সুযোগ থাকে। আমি নিজেও পোটেন্টাইজ করি ওষুধ, আমি স্যার নিজেও আমি একটা পোটেন্টাইজ বিষয়, করি। আমি এই এলএম পটেন্সির বিষয়টা নিয়ে যে এটা কিভাবে ইয়া করতে হবে, মানে এটা কিভাবে সেবন করতে হবে, এইসব বিষয়ে স্যার আমি চেষ্টা করতেছি জানার জন্য, কিন্তু আসলে মানে তেমন কোনো ভালো ইয়া পাইতেছি না। একজনে বলতে স্যার যে 4টা কাপ বানাইবো, একটা কাপের থেকে আরেকটা কাপে দিবে, আরেকটা কাপের থেকে আরেকটা আচ্ছা কাপে আচ্ছা দিবে, আরেকটা কাপের থেকে আরেকটা কাপে, মানে এটা আসলে মূলত বিষয়টা কি, এটা আমি একটু যদি ক্লিয়ার আচ্ছা, করতেন স্যার। অসুবিধা নাই। যদি ওই এটা নিয়ে প্রাসঙ্গিক না পরে ক্লাসে, আলোচনা হবে। কিন্তু আমি আলোচনা করবো আস্তে আস্তে। যেহেতু এখানে এসেছেন, আমি তো বলেছি 1 বছরের মধ্যে হয়তো একটু কম বেশি সময় লাগবে। আশা করছি আপনাদের একটা লাইন আমি তুলে দিতে পারবো ইনশাল্লাহ, যদি লেগে থাকেন। আস্তে আস্তে হবে ওগুলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওইটা এখন না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ যেহেতু আমি কন্টিনিউ এটা করি, এটা ছাড়া অন্য কোনো পদ্ধতি করি না। আমি কোনো বায়োকেমিক করি না, স্যার। কোনো আমি মাদার আমি টিনচার এখন না, থেকে কোনো আমি শতটনিক যখন না। আপনার সাথে মেসেঞ্জারে কথা বলছিলাম তখন থেকে আমি নিয়ত করছি যে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমি যত হোমিওপ্যাথি ওষুধ দেই মানুষকে বা আমি সেবন করি, কখনো আমি মিশ্রপ্রীতি ইনশাআল্লাহ করবো না। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি আর মিশ্রপ্রীতিতে যাই নাই। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো যাক, গতকালের একটা মানে ইয়া যদি এটা বলি যে স্যার আমাদের একটা লক্ষণ ছিল, লক্ষণ অনুপাতে আমি একটা ওষুধ দিছি, আলহামদুলিল্লাহ সে ভালো সাকসেস পাইছি আমি। যাক, স্যার মাশাআল্লাহ। থ্যাংক ইউ। শুকরিয়া আল্লাহ তাআলার ঠিক কাছে। আছে। জি জি জি, হ্যাঁ হবে তো। স্যার আগামী হ্যানিম্যান এটা প্রমাণ করে গেছে। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্ন নেই। ঠিক আছে, ধন্যবাদ। আপনি চালিয়ে যান। সফলতা আসবে। আমরা করছি না, নিয়মিতই তো করছি। জি বলেন। তারপরে কি মুক্তা বড়ুয়া প্রশ্ন করেছিলেন, হাত উঠিয়েছেন। জি আগামী ক্লাসে স্যার স্যার জি হচ্ছে বল। মনে করেন আমার কাছে একটা রোগী আসলো, আমি তো অ্যাকিউট রোগের ক্ষেত্রে মানে জিজ্ঞেস করবো যে ব্রায়োনিয়ার বিভিন্ন লক্ষণ শুষ্কতা, নড়াচড়ার বৃদ্ধি, মল বা বিভিন্ন জাতীয় জিহ্বা এই সেই। কিন্তু মনে করেন আমার কাছে একজন আহ, মানে ক্রনিক রোগী আসলো বা এমনি একটা আঁচিলের রোগী আসলো, তার কোনো জ্বর পীড়া কিছু নাই তখন, হ্যাঁ, কোনো মানে অ্যাকিউট কোনো লক্ষণ নাই, কিন্তু সে আসলো আঁচিলের জন্য। তখন আমি তাকে ব্রায়োনিয়াকে কিভাবে মানে সিলেকশন করব? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যে আমরা তো যা আলোচনা করলাম অধিকাংশ অ্যাকিউট কেসের ক্ষেত্রেই, জ্বর সর্দি কাশি এইগুলোর ক্ষেত্রে, তাই না? কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে। আঁচিলের আমি কিন্তু উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, তারপরে আমি আবারও বলছি। সেটি হলো যে আঁচিল হোক, টিউমার হোক, যাই হোক না কেন, ওটা আপনার রোগ দেখার কোনো বিষয় না। আপনার রোগ দেখার দরকার নেই। মানে 5% ক্ষেত্রে আমাদের হয়তো, আমার পরিসংখ্যানে 5% ক্ষেত্রে আমরা রোগটা দেখতে পারবো। আর 95% ক্ষেত্রে সিমটম টোটালিটি। আপনি দেখলেন যে লক্ষণগুলো বললাম, যে হয়তো নড়াচড়ায় কষ্ট নেই, অন্য শুধু আঁচিল না, তার অন্যান্য আরো কি কি কষ্ট আছে সেটা জিজ্ঞেস করতে হবে আপনাকে। আমি বলেছি আমার একটা 22 পয়েন্টের একটি কেস টেকিং ফর্ম আছে, আমি দিয়ে দেবো সবাইকে। ওই ফর্ম আছে, ওই ফর্মে রোগী এসে আপনাকে বলবো, ডক্টর সাহেব আমি আপনার কাছে আঁচিলের চিকিৎসা নিতে এসেছি, আঁচিলের চিকিৎসা নিতে এসেছি, তাই তো বলবে। এখন আপনি বললেন আর শুধু আঁচিল লিখলেন, আপনি এখন ওষুধ বের করা শুরু করলেন, হবে না তো। আপনি শুধু আঁচিল কেন, এটা তো একটা রোগ। আপনাকে বের করতে হবে রুগীটা কিসের, রুগীটা কিসের। এবার আপনি বললেন আর আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আর কি কি কষ্ট আছে আপনি বলেন। অবশ্যই কিছু না কিছু খুঁজে পাওয়া যাবে। বলা আছে যে একটি রোগীর মধ্যে একটি ওষুধের চিত্র ফুটে থাকে, কিন্তু ওই চিকিৎসকের
সেই দৃষ্টি থাকতে হবে সেখান থেকে সেগুলো খুঁজে বের করার, সেই দৃষ্টি থাকতে হবে। এখন এক্ষেত্রে জিজ্ঞেস করবেন কি, ওই যে কমন প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে কি জিজ্ঞেস করতে হবে আমি বলেছি, আজকের থেকে প্রতিজ্ঞা করেন, যে যে চেম্বারে থাকুন না কেন, প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে প্রথমে আবার লিখে নেন পিপাসা কেমন, পিপাসা কেমন, মুখ বরাবর শুষ্ক, জিহ্বা টিপা শুকিয়ে যায় নাকি রস থাকে। আরেকটু মনে রাখবেন, গলা শুকিয়ে যাওয়া আর মুখ শুকিয়ে যাওয়া এক কথা না কিন্তু। রোগী বলবে আহ, খুব শুকায়, মুখ টুক শুকায় যায়, অথচ জিহ্বা বের করতে দেখলেন লালা, লালা স্যালাভেটেড, প্রচন্ড লালা, তাহলে তো তার মুখ শুকায় গেল না, সেটা তার গলা শুকিয়ে যেতে পারে। আপনি চেক করে নেবেন, রোগীর সব কথা সে নিজের মতো করে বলে কিন্তু ওটা বিশ্বাসযোগ্য নয়। মানে আপনার লক্ষণের অনুকূলে সে না বলতে পারে, তার মতো করে বলছে, আপনি চেক করে নেবেন। জিহ্বাটা বের করেন তো, জিহ্বা দেখবেন স্যালাভেটেড, খুব অনেক লালা, তাহলে মুখ শুষ্ক নাই, তার গলা শুকিয়ে যায়, তাই সে পানি পান করে। ঠিক আছে, এগুলো এবার চেক করে নিতে হবে, এগুলো বুঝতে হবে, ছোট ছোট জায়গাগুলো যে আমার কোন জায়গায় দেবো। তাহলে সে প্রচন্ড ঠিক আছে, দেখলেন জিহ্বা টিহ্বা শুকিয়ে গেছে, ঠোঁট মোট শুকনা, প্রচন্ড অনেকক্ষণ পর পর অনেক পানি, দিন আমার পানি খেতে হয়, মুখ টুক শুকায় যায়, গলা টলা শুকায় যায়। আচ্ছা বাস, তাহলে আপনার এখন পায়খানা কয়বার হয় দিনে জিজ্ঞেস করবেন। আর বলবেন না ডাক্তার সাহেব আমার পায়খানা 2-3-4 দিন পর হয় না, এই গ্যাসের ওষুধ খেলে এটা ওটা নিলে তারপরে পায়খানা এত শক্ত। দেখেন, রোগী বলে দিবে আপনাকে, যদি ব্রায়োনিয়ার রোগী হয় তাকে এর মধ্যে আসতে হবে। আমি বলছি না যে 100টা ব্রায়োনিয়ার রোগীর 100টা ব্রায়োনিয়ার রোগীরই কোষ্ঠবদ্ধ হতে পারে, তার অন্য অন্য কষ্ট থাকবে, হয়তো বাত ব্যথা থাকতে পারে। ব্রায়োনিয়ার হলে ব্রায়োনিয়ার সিমটম ভাইটাল ফোর্স তার ভিতর তৈরি করবে। যদি সে ব্রায়োনিয়ার রোগী হয়, ভাইটাল ফোর্স সিগন্যাল দিবে, এটা রোগী তো মিথ্যা বলবে না, বানাই বলবে না, মানে ভাইটাল ফোর্স সেটা সিগন্যাল দিয়ে দিবে। আর ব্রায়োনিয়ার না হলে অন্য ওষুধের হলে অন্যটা সিগন্যাল দিবে। ঠিক আছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওই যে 22টা পয়েন্ট বলছে, ওই পয়েন্টগুলো দিলে আপনি বুঝতে পারবেন। এবার কি খায়, তাহলে পিপাসার বিষয়টা গেল 1 নম্বর গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো কি খায়। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের 5টা স্বাদ মনে রাখতে হবে, কেউ কেউ 6টা বলে, তবে 5টাই। সেটা হলো কি, পাঞ্জেন্ট থিং, সাওর, সুইট থিং, সুইট ফুড, বিটার টেস্ট, সল্ট থিং। কয়টা হলো, ঝাল, টক, মিষ্টি, লবণ, তেতো। 5টা। কেউ না কেউ 5টা কোনো না কোনোটার প্রতি আকৃষ্ট হয়, কেউ কোনোটাতে আকৃষ্ট না, কেউ আবার সব কয়েকটার প্রতি আকৃষ্ট। ইচ্ছা, এইগুলার মধ্যে অনিচ্ছা কোনটা, কোন খাবারে অসহ্য, এই যে ব্যাপারগুলা, এইগুলা আপনি জিজ্ঞেস করতে হবে, ধরে ধরে রোগীর কাছ থেকে তথ্য নিতে হবে, কারণ ভাইটাল ফোর্স ওই জায়গাগুলোতে লক্ষণগুলো পৌঁছায় দিবে আপনাকে। একজন অনুসন্ধিৎসু চিকিৎসকের দৃষ্টি এড়াবে না, কোনো না কোথাও সে সিমটম খুঁজে পাবেই। ঠিক আছে, গরম কাতর না শীত কাতর, আঁচিলটা ডানে না বামে, আঁচিলটার ধরন কেমন, এই তথ্যগুলা যদি সে ব্রায়োনিয়া রোগী হয়, ভাইটাল ফোর্স ব্রায়োনিয়া দিচ্ছে, সে ওইটাই বলবে, আপনি ব্রায়োনিয়া দিবেন। কোষ্টিকামের হলে কোষ্টিকামের দিবেন, থুজার হলে থুজা দিবেন, নাইট্রিক অ্যাসিডের হলে নাইট্রিক অ্যাসিড দিবেন। ঠিক আছে মুক্তা ম্যাম, হ্যাঁ জি স্যার, হ্যাঁ শুনছি আমি। ক্লিয়ার তো নাকি? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ। ফাইন, হ্যাঁ এভাবে এভাবে আমার আস্তে আস্তে এভাবে শিখবো। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল খালিক ভাই, জি বলেন। স্যার আমি একটা প্রাসঙ্গিক কথা বলতে চাচ্ছিলাম, ক্লাসের সাথে অত রিলেটেড না যদিও মনে হয়, তাও একটু বলছি আমি। সেটা হলো, স্যার আপনি যেভাবে ওষুধের যে বর্ণনা 2টা ক্লাসে নিলেন স্যার, এই 2টা ওষুধ বা বেশ চমৎকার, ভালো লাগছে। খুঁটিনাটি এত সুন্দরভাবে পেয়েছি, কয়েক রাইটারের বই পড়ছি, তারপরও মনে হলো যে তৃপ্তি পেলাম শুনে, ভালো লাগলো, ধারাবাহিকভাবে খুব সুন্দর হয়েছে। যাই হোক, এখন স্যার আমি স্যার বলতে চাচ্ছিলাম যে ওষুধ আলোচনার সময় যদি সম্ভব হয় কখনো কখনো রিলেটেড অর্গানের এত অনুচ্ছেদ বা এই অনুচ্ছেদে একটা বর্ণনা আছে ভালোভাবে, এরকম যে একটা রেফারেন্স যদি স্যার করতে পারেন তাহলে আমার মনে হয় স্যার একটু ভালো হয়। এই কোনটা ব্যাপারটা বুঝি না, আর মানে বুঝলাম না কি রিলেটেড। বলতেছিলাম স্যার, মেডিসিনের ক্ষেত্রে মেডিসিন যখন বর্ণনা দিতেছেন, ওই সময় রিলেটেড কোন সূত্র যদি আসে, যেমন ধরেন খাবার পছন্দের বিষয়টা বা মায়োজমিতিক বিষয়টা, এত নম্বর অনুচ্ছেদে ভালো বর্ণনা আছে, দেখে নেবেন।
এই ধরনের হলে মানে তো একটু ভালো হয়। মানে অর্গানো মেডিসিন? মেডিসিন, জি স্যার, অর্গানন মেডিসিন। না 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 না, এখনই আমরা ওই জায়গায় যেতে পারছি না, কারণ একটা ক্লাস নিতে একটা ক্লাস আমরা আগে মেটেরিমেডিকা পড়ছি। মেটেরিমেডিকা আসলে বিষয় হলো যে আমার 1 বছরের যে কোর্স আছে সেখানে প্রায় 100টার মতো ক্লাস হয়। আমাকে সবকিছু কভার করতে হবে। 100টা ক্লাস হয়। আমি যেভাবে নোটগুলো নেই, যেগুলো পলিক্রেস মেডিসিন, সেগুলো 2টা ক্লাস লাগে। একটা দিন আমি শেষ করতে পারি না। আর ছোট ওষুধগুলো একটু তুলনামূলক সেটা একটা। এই যে 52টা ওষুধ, 50 থেকে 52টা ওষুধ, সেটা অনেক লেগে যায়। এরপরে কেন রেপার্টরি আমার শুরু থেকে শেখাতে হবে ওই পর্যন্ত। আর আপনার আ আর এর মাঝে আমাকে এলএম পোটেনসি সম্পর্কে একটু ধারণা দিতে হবে। কোয়েশ্চেন অ্যান্সার এর ব্যাপার থাকে, কেস টেকিং এর ব্যাপার থাকে, মায়াজুমের কিছু ব্যাপার থাকে। আর বিশেষ সূত্রগুলো আলাদা করে কিছু উল্লেখ করতে হয়। এর জন্য এই সময়টা মানে এনাফ না, যথেষ্ট না। ওটা যদি অর্গাননের বিষয়গুলো এগুলো ওই রেফারেন্স জরুরি না। রেফারেন্স জরুরি না। আমাকে এখানে প্র্যাকটিস করাতে হবে যে অর্গাননটা পড়তে হবে। অর্গাননটা প্র্যাকটিস করতে হবে। প্রত্যেককেই অন্তত একবার অর্গাননের ১ নম্বর থেকে ২৯১ টা অ্যাফোরিজমটা মনোযোগ সহকারে পড়তে হবে। মুখস্থ কিচ্ছু করতে হবে না। যদি মনোযোগ সহকারে পড়ে তাহলে সেটা বেটার হবে। এখানে অর্গাননের বিশেষ সূত্রগুলা ওইভাবে বলি। যদি রেফারেন্স যখন আলাদাভাবে আ ওই অর্গানের সূত্রগুলা আলোচনা করি তখন সেটা রেফারেন্স দেওয়া হবে। এছাড়া ওইভাবে ওই রেফারেন্স দেওয়াটা আ অনেক জটিল। না কারণ স্যার, অর্গানন ওইভাবে সিরিয়ালি সূত্রগুলো পড়ানো হচ্ছে না। জি না স্যার, আমি হয়তো আপনাকে উপস্থাপনটা ভালোভাবে করতে পারিনি, বুঝতে পারিনি স্যার। বলতেছিলাম স্যার, কনসার্ন রিলেটেড যদি কোন ক্ষেত্রে আসে, যার শুধু অর্গানের ১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে দেখে নেবেন। এইটুক স্যার, আমি আলোচনা ও প্রয়োজন নেই। ও আচ্ছা, এই হ্যাঁ পর্যন্ত। সেটা করা যাবে। হ্যাঁ, সেটা করা যাবে। হ্যাঁ, সেটা সবসময় না হলে অনেক সময় তো মনে থাকে না। আমার তো এটা মুখস্থ নাই যে অর্গানে এই সূত্রে এটা আছে। মুখস্থ তো ওইভাবে নাই। যেটা রিলেটেড আছে সেটা যখন আলোচনা করা হবে সেটা তো বলেই দেব এই অ্যাফোরিজম এটা এভাবে আছে। আমার ওইভাবে তো মুখস্থ নাই। এজন্য ওইভাবে নোট করা কঠিন। জি স্যার, এইটুকুই স্যার। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ জি। তবে অর্গাননটা পড়তে হবে মনোযোগ সহকারে সবাইকেই, এবং পড়তে গেলে দেখবেন আপনি যে অবস্থায় আছেন, কেউ ৮ বছর ১০ বছর চিকিৎসা করছেন, কেউ শুরু করেছেন। আপনি এখন থেকে অর্গানন পড়েন। এই যে আমি অনলাইনে ফেসবুকে বেশ কয়েকটা পোস্ট আমি দেখেছি, বলে যে আ ওই কোন বইটা ভালো করে পড়বো, কেস টেকিং কি করে ভালো করে করতে হবে, রোগ বেড়ে গেলে কি করব, কোন পুস্তকে ভালো পাওয়া যায় কেস টেকিং। ওখানে অনেকজন অনেক রকমের মন্তব্য রাখে। একজনও আমি দেখি নাই যে অর্গানন মেডিসিনটা পড়তে হবে। সমস্ত ফয়সালা ওখানে দেওয়া আছে। আপনি ভালো কেস টেকিং করতে চান, আপনি অর্গানন মেডিসিন পড়েন। ওখানে সুন্দরভাবে দেওয়া আছে। সম্ভবত ৮৪ থেকে ১০৪ নম্বর কিংবা ১০২ নম্বর অ্যাফোরিজম পর্যন্ত, কিংবা ৮২ থেকে ১০৪ এরকমই হবে। এই কয়েকটা অ্যাফোরিজমের মধ্যে কেস টেকিং সম্পর্কিত ডিটেইলস আলোচনা করা আছে। মায়াজম পড়বেন, আপনি অর্গানন মেডিসিন পড়েন। টিকা সহ পড়েন, ফুটনোট বাদ দেওয়া যাবে না। পড়বেন, যেটা আটকে যাবে সেখানে একটু নোট রাখবেন। সুযোগ দেওয়া হবে, ওই জায়গায় আমরা আলোচনা করব। কারণ অর্গানন পড়তে হবে। অর্গানন না পড়লে আপনি ক্লাসিক হোমিওপ্যাথ কখনোই হতে পারবেন না। আপনার চিকিৎসা জগতে যত বাধা বিপত্তি, আপনাকে পথ পরিষ্কার করে দেবে অর্গানন মেডিসিন। আপনি একবার মনোযোগ দিয়ে পড়েন, আপনি জানবেন যে আমি জীবনে কেন এই বই থেকে এত দূরে আছি। এত সুন্দর সংবিধান পৃথিবীতে কোনো চিকিৎসা ব্যবস্থাতে নাই। প্রত্যেকটা প্যাথির মানুষের এই অর্গানন মেডিসিন পড়া দরকার। নট অনলি ফিজিশিয়ান, প্রত্যেকটা মানুষের, রোগীর এই অর্গানন মেডিসিন যদি আওতায় আনা যেত, তাহলে পারে রোগ মানুষের অর্ধেক এমনিতেই পালাতো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আগামী ক্লাসে কোন মেডিসিন পড়বো আমরা? আচ্ছা, আগামী ক্লাস বি তে সম্ভবত ক্যালকেরিয়া কার্ভ হওয়ার সম্ভাবনা আছে। ক্যালকেরিয়া কার্ভ আপনি একটু দেখে আসবেন। ওটা ২টা ক্লাসই হবে। ওটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ক্লাস অর্গানন মেডিসিন, সরি ক্যালকেরিয়া কার্ভ। আগামী দিন ফার্স্ট অ্যাফোরিজম সম্পর্কে যদি সুযোগ পাই, যে দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রিস্টোর দ্য সিক টু হেলথ টু কি দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রিস্টোর দ্য সিক টু হেলথ টু কিউর অ্যাজ ইট ইজ টার্ম। এই যে এই কথাটা এত ব্যাপক এবং তাৎপর্যপূর্ণ, এই বিষয়টা নিয়ে চেষ্টা করব। কারণ এই একটা বিষয় যদি একটু উদাহরণ দিয়ে দেওয়া যায়, আমার মনে হয় যে অনেকের ধারণাটাই পাল্টে যাবে যে আসলে তো এইভাবে কখনো ভাবিনি। রিস্টোর দ্য সিক টু হেলথ মানে কি?
আগামী দিন চেষ্টা করবো। আজকে চেয়েছিলাম এটা বলতে, কিন্তু সুযোগ হয়নি আজকে। আজকে ভেবেছিলাম অল্প একটু আলোচনা রেখেছি যে এই বিষয়ে আলোচনা করব, জ্বর নিয়ে কিছু আলোচনা করব, কিন্তু সুযোগ হলো না, অনেক সময় পার হয়ে গেল। তো ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই। আজকে দুজন অতিথি এসছেন। আগামী দিনে যদি মনে হয় যে আপনাদের কোনো মেহমান আসতে চায়, যে দু একটা ক্লাস করতে চায়, ফ্রি ক্লাস, আজকে দুজন আছেন সম্ভবত, একজন খালিদ ভাই উনিও আছেন, আরো একজন আছেন আরিফুল ইসলাম, আজকে কোরআন তেলাওয়াত করলো, তাদের লিঙ্ক দিয়েছিলাম। যদি মনে হয় যে হ্যাঁ তারা কন্টিনিউ করবে, তারা আসতে পারবে। তো আর কারো কোনো কোশ্চেন আছে কি? আর একটা বিষয়, আপনারা এখন ক্লাস শেষ, আপনারা ইচ্ছা করলে চলে যেতে পারবেন, ছুটি। আর আগামী দিন আপনারা আমার এই গ্রুপে কখনো কেউ কোনো কিছু লিখবেন না, কোনো নোটিশ দিবেন না। আপনার কোনো কথা থাকলে, পরামর্শ থাকলে আপনি পার্সোনাল গ্রুপে দিবেন। কারণ পার্সোনাল গ্রুপ এইখানে যদি দেন, আমি যে নোটিশগুলো দেই, এই যে আমি রেকর্ডটা, ক্লাস হলে রেকর্ডটা আমি দিয়ে দেবো, আপনাদের নোটগুলো দিয়ে দেবো। তাহলে কি হবে, এইটা উপরে উঠে যাবে, আপনাদেরই ক্ষতিগ্রস্ত হবেন। এটা একটু মনে রাখবেন। আর কেন রেপার্টরি খুব দ্রুত জোগাড় করে নেবেন, কেন রেপার্টরি। আমি কিন্তু খুব দ্রুতই ক্লাস শুরু করব। আপনারা হয়তো বলবেন যে আমি তো স্যার, আমি তো এখনো কিনি নাই, তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু থামাথামি নাই, ঠিক আছে? না পারলে আমাকে বলবেন, আমি পাঠানোর ব্যবস্থা করবো আপনার বরাবর। ক্লাস কি রেকর্ড হচ্ছে কিনা? গতদিনের ক্লাসটা রেকর্ডটাও পেলাম না। জি জি জি, পেয়েছেন, ক্লাস রেকর্ড দেওয়া হয়েছে, রেকর্ড দেওয়া হয়েছে। আপনি একটু খুঁজবেন উপরে, ওই যে অনেকে যে এই সব ঈদ টিদ এই সম্পর্কে অনেক কিছু দিল, এগুলো দেওয়ার দরকার নেই ওখানে। আর অনেকে অনেক কিছু লিখে। তো আরেকটা বিষয়, অনেকে আছেন যে আপনি এই দিনের বেলা গ্রুপে ঢুকে থাকেন, প্লিজ একটু খেয়াল রাখবেন। অনেকে দেখি যে আমাকে লিখছে যে স্যার আমি তো জয়েনের লিঙ্ক পাই নাই, দুই একজনকে দেখতেছি ক্লাসে ঢুকছে। আসলে তো ওই সময় অন্য জায়গায় দিনে ক্লাস হবে না, ক্লাস তো রাত্রেই হবে। কেউ যদি ভুল করে ওটা ঢুকে থাকে, অনেকে হয়তো আম, অজ্ঞাতসারে সে ঢুকে থাকে ক্লাসে, ওখানে ঢোকার দরকার নেই, কারণ ওখানে আমি ক্লাস হলে অবশ্যই নোটিশ দিয়ে দেবো। তো ঠিক আছে, আর কোনো কথা না থাকলে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।